জমি বেটার। ওকে, আসুক তাহলে সবাই। ভাইয়া কি স্ক্রিন শেয়ার করছেন? আমি এখন স্ক্রিন শেয়ার করিনি, নাকি ও স্ক্রিন এই শেয়ার জন্য আমি করা বলছি আছে? দেখি দাঁড়াও, না স্ক্রিন শেয়ার করি নাই এখনো। স্ক্রিন দেখো। হ্যাঁ ভাই, ক্লিয়ার সব। ঠিক আছে। অন্যরা তো নাই দেখি আর। ভাইয়া আমাদের রেকর্ডিং পারমিশনটা দিয়ে দেন, তাহলে আমরা রেকর্ডিং করে রাখতে পারবো। আচ্ছা, রেকর্ডিং এর পারমিশন কি দেওয়া আছে নাকি দেওয়া নাই, তো বুঝবো কিভাবে? হ্যাঁ আমি রাখেন, আমি রেকর্ড অবশ্য হচ্ছে মনে হয়। তুমি কি রেকর্ডিং এর জন্য মানে রিকোয়েস্ট করছো? এইখান থেকে আমি যখন ক্লিক করছি তখন ওরা বলছে যে প্লিজ আস্ক দ্য হোস্ট টু গিভ ইউর পারমিশন টু রেকর্ড, বাট এখানে জাস্ট ক্লোজ বাটন আছে, আর কোনো বাটন নাই। আচ্ছা আচ্ছা, আসলে এখানে রেকর্ডিং হচ্ছে, এই জন্য মেবি প্রবলেম হচ্ছে কিনা। আপনার এখান থেকে পারমিশন দিতে হবে। ওই যে নিচে দেখেন অপশন আছে, আমার এক্সাক্ট মনে নাই। সিকিউরিটি থেকে দেখেন ভাই, অপশন আছে মেবি। আচ্ছা, রেকর্ডিং, চুজ রেকর্ড সেপারেট অডিও, রেকর্ড ভিডিও, admit record separate audio for each participant, optimize third party video editor, add instance, place next to share screen to recording। এখানে এই জায়গায় না, এটা হচ্ছে ওই যে মানে কল অবস্থায় নিচে হচ্ছে মানে মাউস নাড়াইলে দেখেন কিছু অপশন আছে না নিচের দিকে, বা উপরে সম্ভবত ডেস্কটপের তো উপরেই থাকে। এখানে তো এরকম অপশন পাচ্ছি না সিকিউরিটিতে। ওকে, আমি আসলে মোবাইল দিয়ে জয়েন করছি দিয়ে সবই দিয়ে দিচ্ছি। না, ওরকম অপশন পাচ্ছি না আসলে। ভাইয়া না, সমস্যা নেই, কাজ শুরু করেন, এটা ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এখন যেই পর্যন্ত করছিলাম আর একবার কি বলে নিব তোমাদের সুবিধার জন্য, নাকি কন্টিনিউ করব? অল্প একটু ওই থেকে বলেন। ফাইলের মধ্যে যে জিনিসগুলো কথা বলছেন ওইটা আরেকটু রিপিট করলে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আবার শুরু থেকেই বলতেছি। আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করি। সো গিট ওভারভিউ নামে একটা প্রজেক্ট বানালাম। আমি এখানে তোমাদের দেখাই আসলে আমি আগে কি কি বলছিলাম, আবার নতুন রিপিট করি এখানটাতে। স্ক্রিন তো দেখো এখন না? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে এখন। ওকে, ঠিক আছে। তো ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম ভালো। হ্যাঁ, ওকে ওকে, ভার্সন কন্ট্রোল সিস্টেম ভিসিএস। হ্যাঁ, এই ভিসিএস এর জন্য অনেক ধরনের টুল আছে। এই টুলগুলোর ভিতরে এক নাম্বার ছিল তোমার হলো গিট, আর 2 নাম্বার ছিল তোমার হচ্ছে সাবভার্সন, মার্কুরি, তারপরে এই ধরনের অনেক ধরনের আছে আর কি। এগুলা এত ডিটেইলে আমাদের দরকার নেই, আমাদের গিটটা মেন টার্গেট। কিন্তু একটু ডিফারেন্সটা দেখাই যে আসলে সাবভার্সনও অনেক জায়গায় এখনো ইউজ করে। তো দেখা গেল যে অনেক প্রজেক্টে দেখা গেল তুমি কাজ করছো যেটা একটু লিজেসি টাইপের প্রজেক্ট, সেখানে দেখা গেল তোমার সাবভার্সন থাকতে পারে। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং আসলে কি গিটের থেকে সাবভার্সন ইউজ করার একটা অপশন আছে। যদি কখনো দরকার হয় ওগুলা তুমি পেয়ে যাবে আর কি, নেটে সার্চ করলেও পাবা, অথবা তুমি যদি চাও জানাইতে পারো আমাকে, দেখাইতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো
তো বেসিক ডিফারেন্সটা একটু বলে দিই যে গিটের ক্ষেত্রে যেটা হয় যে গিট হচ্ছে তোমার 3 স্টেজ আর সাবভার্সনের ক্ষেত্রে হয় 2 স্টেজ। তো 3 স্টেজটা কি? স্টেজ 1, স্টেজ 1 এ যেটা হবে যে লোকাল, স্টেজ 2 তে কি হবে? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্টেজিং আর কি, স্টেজিং বলতে পারো আর কি, স্টেজিং। আর স্টেজ 3 যেটা, এটা হচ্ছে তোমার রিপোজিটরি। ওকে, এই তিনটা হচ্ছে তোমার এই 3 স্টেজিং। আর এখানে যেটা হয় যে অনলি 2টা স্টেজ থাকে সাবভার্সনের ক্ষেত্রে, অর্থাৎ স্টেজিং কোনো নাই, সরাসরি মনে করো যে লোকাল থেকে কমিট করলে ডিরেক্ট রিপোতে চলে যায়, এটা হচ্ছে সাবভার্সন। এই হলো দুইটা মনে করো যে বেসিক ডিফারেন্স এদের। তো এখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখব। তো শুরুতেই মনে করো যে তোমার একটা ফাইল আসলে আমি বানাই। সাপোজ একটা নিউ ফাইল বানাই, ফাইলটার নাম দিয়ে আমরা সাপোজ একটা HTML ফাইল, এবং এটা আমরা দেই নরমাল একটা HTML ফাইলই ধরি, টেস্ট। একটা HTML ফাইল জেনারেট করলাম, আমাদের এত কিছু দরকার নাই, জাস্ট আমার ফাইলে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। আচ্ছা, এখন আমি টার্মিনালটা ওপেন করে এই প্রজেক্ট ডিরেক্টরিতে আসি। গিট যদি আমি স্ট্যাটাস চেক করি, আমার আসলে কি বলছে যে এখানে কোনো গিট রিপোজিটরি অ্যাকচুয়ালি নাই। তো গিট রিপোজিটরির জন্য আমাদের কি করা লাগছিল? গিট ইনিট এই কমান্ডটা চালানো লাগছিল। হ্যাঁ, এটা হচ্ছে টার্মিনাল থেকে যদি চাই আমরা গিট ইনিট ইউজ করতে পারি। আবার তুমি যদি চাও যে এডিটর থেকে করতে চাও, তো এডিটরে অপশন আছে, এডিটরে এই ভিসিএস এর এখানে যে তুমি যদি PHP ইউজ করো এই বেনিফিটটা পাবা, অন্যান্য জায়গাতেও আছে, কম বেশি সব জায়গায় সমান। এখানে যেও তুমি এনাবেল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন দিতে পারো, দেওয়ার পরে তোমার এখানে অপশন আসবে যে তুমি কোন ধরনের ভার্সন কন্ট্রোল তুমি এখানে চাচ্ছ, গিট দিতে পারো, তারপর অন্যান্য যা আছে দিতে পারো, যেটা তুমি ইউজ করবা। নর্মালি আমরা গিট ইউজ করি, তো আমরা গিট দিব। দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দিলে আমার আসলে এখানে কিন্তু গিট রিপোজিটরিটা ইনিশিয়ালাইজ হলো। তো আমি যদি এখানে এখন স্ট্যাটাস দেখি, তো দেখা যাবে যে আমার আসলে 3টা ফাইল এখানে আছে। তার ভিতরে ডট আইডিয়া ফাইল, যেটা আমরা বলছিলাম কি যে আমরা কিছু ফাইল চাই যে আসলে গিটে আমরা না রাখতে, তো এটার জন্য কি করতাম, গিট ইগনোর ফাইলটাকে জেনারেট করতাম। তো এখানে আমরা বলে দিতে পারি ডট আইডিয়া ফাইলটাকে আমরা অ্যাড করে দিলাম, সরি। এখন যদি আমরা আবার গিট স্ট্যাটাসটা দেখি, তো দেখবা যে আইডিয়া ফাইলটা চলে গেছে, কিন্তু এটা আমার গিটে নাই, কারণ ওটা আমরা অলরেডি গিট ইগনোর ফাইলে অ্যাড করে দিছি। এখন এই ফাইলগুলোকে আমরা যদি সেকেন্ড স্টেপে যাই, অর্থাৎ লোকাল থেকে যদি আমরা কমিট করি, কমিট করলে তখন আমার সেটা আমার স্টেজিং এ স্টোর হবে। তো কমিটের জন্য আমরা কি করব, প্রথমে গিটের এই ফাইলগুলোকে অ্যাড করে দিব। তো আমি বলছিলাম যে একটা একটা করে অ্যাড করতে পারি, সাপোজ এই একটা অ্যাড করলাম, তারপরে এই একটা ফাইল অ্যাড করলাম, এইভাবে অ্যাড করা যায়। অথবা সরাসরি যদি আমি ডট ইউজ করি, তাহলে আমার যতগুলো ফাইল সবগুলো অ্যাড হবে। এটা ডিপেন্ড করবে যে আসলে আমার কতগুলো ফাইল অ্যাড করা দরকার। অনেক সময় হইতে পারে যে আমরা একটা ফাইল কমিট করতে চাচ্ছি, তখন তো আমরা সিঙ্গেল ফাইলই দিব, আর যদি আমরা সমস্ত ফাইল কমিট করতে চাই তখন আমরা ডট ইউজ করব। তো প্রত্যেকটা ফাইল আমার অ্যাড হয়ে গেল। এখন যদি আমি স্ট্যাটাসটা চেক করি, তো দেখতে পারবো যে আমার এখানে আসলে ফাইলগুলা নিউ ফাইল হিসেবে কাউন্ট হচ্ছে। ওকে, এখন আমাকে কমিট করতে হবে সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য। তো আমি কমিট করি, একটা কমিট করতে গেলে আমাকে একটা মেসেজ প্রোভাইড করতে হবে। তো আমি একটা মেসেজ দিলাম, দেওয়ার পরে আমার দেখো ফাইলের মোড সহ বলে দিচ্ছে যে আসলে ফাইলের পারমিশন কি 644 এই পারমিশনে আমার এগুলো ক্রিয়েট হয়েছে। এখন তোমাদের আগে যেটা বলছিলাম যে এই ফাইলের পারমিশনটা এখন যদি আমি চেঞ্জ করি সামহাউ, তখন আমার গিটে আবার চেঞ্জ হিসেবে দেখবে। তো এটাকে অমিট করার জন্য আমাদেরকে কি করতে হতো, গিট
তারপর মনে আছে কোন ভ্যালুটাকে আপডেট করতে হবে? এটা হ্যাঁ, ফাইল মোডটাকে যদি আমি ফলস করে দিই, তখন তোমার আসলে আমি যতই চেঞ্জ করি ফাইলের, আমার এটা কিন্তু আর নিবে না। তো এই সেটিংসটা দরকার হয় অনেক সময়, তো এই সেটিংসটা জেনে রাখো। আচ্ছা, তো এখন আমার যদি স্ট্যাটাসটা আমরা দেখি যে আমার এখানটাতে আসলে তেমন কিছু নাই। এখন আমি যদি গিটের লগ চেক করি, লগ দেখতে পারবো যে আমার একটা লগ এখানে আছে। আচ্ছা, এখন পরের স্টেপে, এখন আমাদের মনে করো যে থার্ড স্টেপে চলে যাই। এখন এটাকে আমরা সিকিউরলি একটা জায়গায় স্টোর করতে যাচ্ছি, যে কোনো একটা সিকিউর লোকেশনে। এখন আমরা গিটহাবে যদি চাই, তো গিটহাবের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্স্টে একটা রিপো বানাইতে হবে এখানে। আমি রিপোতে যাই, নতুন একটা রিপো বানাই, এখানটাতে নাম দিলাম গিট ওভারভিউ। আমি সাপোজ এটা প্রাইভেট করলাম, করার পরে আমি রিপোজিটরিটা ক্রিয়েট করি। একটা এমটি রিপোজিটরি আমার এখানে ক্রিয়েট হবে। এখানে দেখো যে ওরা তোমাকে কয়েকটা ব্যাপার বলে দিচ্ছে যে তুমি যদি নতুন হয় তখন এই প্রসেসগুলো ফলো করতে হবে। অর্থাৎ ফার্স্টে ইনিট করতে হবে, একটা ফাইল তুমি অ্যাড করো বা তোমার প্রজেক্টের ফাইলগুলো অ্যাড করো, করার পরে কমিট করো, তারপরে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করো। যদি কোনো ব্রাঞ্চ ক্রিয়েট না করো তাহলে বাই ডিফল্ট মাস্টার ব্রাঞ্চ থাকে। আর তারপরে গিটের একটা অরিজিন সেট করো, যে প্রোডাকশনে কোন জায়গায় আসলে স্টোর হবে সেই অরিজিনটা বলো, এবং সেখানে তুমি পুশ করে দাও কোডটা। দেখো, আর যদি এক্সিস্টিং কিছু থাকে তাহলে কি করতে হবে? তোমার প্রথমে ওই রিমোটটাকে অ্যাড করতে হবে, তারপরে একটা ব্রাঞ্চ বানায় সেই ব্রাঞ্চটাকে ক্রিয়েট করতে হবে, পুশ করে দিতে হবে কোডটা। তো এই হলো বেসিক ডিফারেন্স আর কি এক্সিস্টিং ব্রাঞ্চ আর নিউ ব্রাঞ্চের ক্ষেত্রে। এখন আমাদের এটা তো অলরেডি এক্সিস্টিং ব্রাঞ্চ। এখন এক্সিস্টিং ব্রাঞ্চের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমার মনে করো যে এই রিমোটের এই অরিজিনটাকে সেট করতে হবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এই যে গিটহাব, এই গিটহাবটা যে তোমার গিটহাব, অর্থাৎ তোমার যে পারমিশন আছে, এটা তুমি কিভাবে বুঝবা? এইটার জন্য কিন্তু তোমার একটা সেটিংস দরকার হয়। সেই সেটিংসটা কি থাকবে? তোমার প্রোফাইলের একটা সেটিংস থাকবে এখানটাতে। তো দেখো, প্রবলেম হয় না তো দেখতে নাকি? না ভাই, ক্লিয়ার। ওকে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। ওকে ওকে, পারফেক্ট। তো এখন দেখো যে আমার লোকাল যে মেশিন, এই লোকাল মেশিন আসলে আমার এই রিপোতে আসলে তার কমিউনিকেশনটা কিভাবে করবে, এটার জন্য তোমার আমাদের কিন্তু এসএসএইচ কি যেটা, এটা অ্যাড করতে পারি। এটা হচ্ছে সব থেকে সিকিউর জিনিস, একদম ভেজাল মুক্ত। আর না হলে তোমার টোকেন বা পাসওয়ার্ড ইউজ করতে হবে। সো টোকেন পাসওয়ার্ডের থেকে এটা হলো সিকিউর জিনিস। তো এটা জেনারেট করার জন্য কি করতে হয়? এটা জেনারেট করার জন্য তোমার এসএসএইচ কিজেন, মানে এসএসএইচ হাইপেন কি, জিএন এর অর্থ হলো জেনারেটর, এসএসএইচ কিজেন, এটাকে যদি তুমি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে তখন তোমার মনে করো কয়েকটা স্টেপ তোমার কাছে চাবে, তুমি এন্টার দিয়ে চলে যাবা। এন্টার দিয়ে চলে গেলে তোমার ফাইনালি যেটা হবে যে তোমার কয়েকটা ফাইল সে লোকালে জেনারেট করে দিবে। সেই ফাইলটা কি? সেটা হচ্ছে তোমার হোম ডিরেক্টরিতে .ssh নামের একটা ফোল্ডার বানাবে, এবং এখানটাতে তোমার এই তিনটা ফোল্ডার তোমাকে দুইটা ফাইল তোমাকে বানাই দিবে। একটা হচ্ছে বাই ডিফল্ট থাকে এটা আইডি হাইপেন আইডি আন্ডারস্কোর আরএসএ, আর আইডি আন্ডারস্কোর আরএসএ পিইউবি, অর্থাৎ পাবলিক। তো এইটা হচ্ছে তোমার প্রাইভেট, এবং এই প্রাইভেট এবং এই পাবলিক, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা যেই মেশিনেই তুমি রাখবা সেই মেশিন থেকেই তুমি তোমার গিটহাব অ্যাক্সেস করতে পারবা। তোমার এই জন্য কোনো ধরনের ইউজার নেম পাসওয়ার্ড জানার দরকার নাই। ওকে, তো এটা হচ্ছে সব থেকে সিকিউর মেথড। অর্থাৎ আমার মনে করো পাসওয়ার্ড না জেনেও কোনো মেশিনে আমি সরাসরি কমিউনিকেট করতে পারি, এটাতে তোমার এসএসএইচ, এবং এটা অনেক সিকিউর আর কি। তো এই পাবলিক এটা তোমাকে গিটহাবে প্রোভাইড করতে হবে। কিভাবে প্রোভাইড করবে? সাপোজ আমি এই ফাইলটা সাপোজ ওপেন করি তোমাদের বোঝার জন্য। সো আমি ক্যাট করলাম যে আমি রিড করতেছি ফাইলটা, আইডিআরএস পাবলিক। এই পাবলিকটাকে তুমি মানুষকে প্রোভাইড করতে পারো, কোনো সমস্যা নেই, এটা নর্মালি, এটা কেউ জানলে অসুবিধা নেই। বাট প্রাইভেট ফাইলটা কেউ যদি জেনে যায় তখন অসুবিধা আছে, কারণ ওই প্রাইভেট ফাইলটা তার কাছে যদি থাকে তখন তুমি যে সমস্ত রিপোগুলো অ্যাক্সেস করো সেও সেই সমস্ত রিপোগুলো অ্যাক্সেস করে ফেলতে পারবে। তো
এই যে ভ্যালুটা, এটাকে আমরা মনে করো যে কপি করে আসলে আমার এই এসএসএইচ কিতে অ্যাড করতে হবে। আমার অলরেডি অ্যাড করা আছে, সো আমার আলাদাভাবে আসলে মনে করো যে অ্যাড করার কিছু নাই। যদি আমি নতুন করে অ্যাড করতে চাই আমাকে বলবে যে অলরেডি অ্যাডেড। এই যে কি অলরেডি ইন ইউজ। সো একবারের বেশি কেউ ইউজ করতে পারবে না একটা কি, সেটা হচ্ছে তোমার যে কোনো ইউজার। তুমি এইটা অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টেও তুমি অ্যাড করতে পারবে না। যদি একবার তুমি অ্যাড করে ফেলো তোমার অ্যাকাউন্টে, তুমি যদি আবার ডিলিট করে দাও তখন আবার অন্য কেউ ইউজ করতে পারবে, বা অন্য কোনো রিপোর্টে যেও তুমি সেটা ইউজ করতে পারবে অন্য অ্যাকাউন্টে যেয়ে। তো এটা হচ্ছে সবচেয়ে সিকিউর মেথড। এইটা সেই এসএসএইচ মেথড। তো যদি আমরা সেই রিপোর্টে আবার ব্যাক করি, যে আমাদের একটা রিপোর্ট ছিল, দেখো এইখানে আমার কি দিছে, দুইটা মোড সেট করছে কিন্তু, দেখছো? একটা হলো HTTPS আর এটা হচ্ছে SSH। সো আমরা এই SSH-টাকে চুজ করব। ওকে, SSH চুজ করলে দেখো যে ওরা ওই রিলেটেড আমার এখানে চেনগুলো কিন্তু দিয়ে দিছে। তো এখন আমি এই প্রথমে যেহেতু আমাদের এক্সিস্টিং একটা রিপো আমরা কেবল ক্রিয়েট করলাম, এটাকেই পুশ করব। তো ফার্স্ট স্টেপে আমি এটা কপি করলাম, করার পরে আমি আমার টার্মিনালে হিট করি, করার পরে দেখো কি হয়। এখন দেখো আমি আবার আমাদের কনফিগ ফাইলে যাই। হ্যাঁ, দেখো কনফিগ ফাইলে এখন একটা চেঞ্জ আছে, দেখছো? একটা অরিজিন সেট করছে কনফিগ ফাইলে। আমার যেই নামে যে রিপোর্টটা ছিল এখানে আমার কিন্তু একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা কি, আমার কিন্তু ডট গিটটা কিন্তু আমি দিই নাই। তো আমার কিন্তু আসলে আমি যদি এখন পুশ করতে চাই আমার কিন্তু পুশ হবে না। হ্যাঁ, তো আমি চাইলে এখানে কিন্তু সেটা মডিফাই করে দিতে পারি। তুমি ওখানে চাইলে নামও চেঞ্জ করে দিতে পারো। আবার অনেক ক্ষেত্রে হইতে পারে যে আমি সেম কোড বেস আমি দুইটা রিপোর্টে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে তুমি মাল্টিপল অ্যাড করতে পারো কনফিগ ফাইলে যে। এইভাবে অপশন আছে বিভিন্ন ধরনের। এখানে মনে করো যে তুমি অরিজিন নামে দিছো, তুমি আপ স্ট্রিম নামে একটা দিলে, এরকম আরো একটা দিলে যে A1 B1 C1 D1, এইভাবে তুমি মাল্টিপল রিমোট ইউজ করতে পারো। তো তুমি তোমার সোর্স কোডটাকে মাল্টিপল লোকেশনে তুমি রেখে দিতে পারো। এই অপশনও আছে, গিট থেকে এগুলোও করা যায়। এত ডিটেলে আমি আপাতত যাচ্ছি না। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যাড হয়ে গেল। পরের স্টেপে কি আছে? পরের স্টেপটা হচ্ছে যে তারা নতুন চেঞ্জ আনছে গিটহাব। গিটহাব এখন বাই ডিফল্ট চাই যে সবাই মেইন ব্রাঞ্চে আসলে তার সোর্স কোডটাকে রাখুক। আগে যেটা হতো মেইন ব্রাঞ্চটা ছিল মাস্টার ব্রাঞ্চ। তো এখন এই যে ব্রাঞ্চিংটা কি, এটা আমাকে এখন তাহলে একটু জানা দরকার। ব্রাঞ্চিংটা হচ্ছে, দেখো যে আমি আমার সোর্স কোডটা, সাপোজ তুমি মনে করো যে একটা প্রজেক্টে কাজ করছো, এখন এখন এই প্রজেক্টে তোমার কিন্তু চলমান, মনে করো যে ডেভেলপমেন্ট প্রসেস চলতেছে, কিন্তু কোনো একটা ভার্সন তোমাকে আসলে প্রোডাকশনে দিয়ে দিতে হচ্ছে। প্রোডাকশনে দেওয়ার পরে তুমি কিন্তু লোকালে আবার তোমাকে কাজ করতে হচ্ছে। এখন তুমি লোকালে যে কাজ করবা এগুলো তো আবার টেস্ট করবা, টেস্ট করে যখনই দেখবো যে সবকিছু ওকে আছে তখনই গিয়ে তো ফাইনালি আমরা প্রোডাকশনে মনে করে ডিপ্লয় করব। তাহলে আমার লোকালের যে চেঞ্জ গুলা যেগুলা ছিল, এই চেঞ্জ গুলা আমার যেন প্রোডাকশনের সাথে ওভারল্যাপ না হয়, এই জন্য আমরা কি করতে পারি, ব্রাঞ্চিং মডেল ইউজ করতে পারি। সেটা কি, যে আমার সাপোজ আমার লোকালে যদি হয় কখনো, আমার লোকালে মনে করো যে তোমার হলো আহ, ধরে নাও যে আমি ইউজ করতেছি হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। ডেভেলপ ব্রাঞ্চ হচ্ছে আমি লোকালে ইউজ করতেছি, আর প্রোডাকশনের জন্য আমরা ইউজ করতেছি সাপোজ স্টেবল ব্রাঞ্চ হইতে পারে, ছোট হাতে দিই, নর্মালি ছোট হাতে ইউজ করি সবাই। অথবা মনে করো যে তোমার মাস্টার হইতে পারে, কমন প্র্যাকটিস যেটা, বা বর্তমানে মনে করো মেইন ব্রাঞ্চ নিয়ে আসছে। তো এইভাবে হইতে পারে, এটা আমার প্রোডাকশনের জন্য, এটা নর্মালি সবাই ইউজ করে। আর স্টেজিং সার্ভারে যখন সোর্স কোডটা থাকবে তখন তোমার ব্রাঞ্চ গুলা কেমন হয়, নর্মালি স্টেজিং থাকে। আবার অনেক ক্ষেত্রে হয় যে আমার ফিচার বেসড হয়। মনে করো যে তিনজন ডেভেলপার মিলে কাজ করছো, তো একজন ডেভেলপার সাপোজ একটা ফিচারে কাজ করতেছো, সেটা হচ্ছে যে তোমার লগ ইনের ফিচারে কাজ করতেছো, আর একজন কাজ করতেছো সাপোজ মনে করো যে তোমার হলো যে অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন এইগুলা হ্যান্ডেল করতেছে। সো দুইজন কিন্তু সেপারেট ব্রাঞ্চে তোমরা কাজ করবা। তো এই যে কোন কাজটা করবা তখন তোমার মাল্টিপল সেপারেট ব্রাঞ্চ তোমরা তোমাদের এনে ক্রিয়েট করে নিবা। তো এটার জন্য একটা প্যাটার্ন আমরা নর্মালি যেটা ইউজ করি, যে ফিচারের জন্য আমরা ফিচার হাইপেন ফিচারের নাম, এইভাবে আমরা ইউজ করি।
আবার অনেক ক্ষেত্রে হয় যে আমার প্রোডাকশনে একটা ফিক্স দিতে হবে, একটা ক্রিটিক্যাল ইস্যু আসছে যেটা আমার এত ফিচার টিচার মেনটেন করে দেওয়া পসিবল না, ডিরেক্টলি প্রোডাকশনে আমাকে একটা প্যাচ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা হট ফিক্স ইউজ করতে পারি। এখানে হট ফিক্স দিয়ে মনে করো যে ক্রিটিক্যাল লগ ইন এরর, এই ধরনের একটা মনে করো যে বাগ, সেই বাগটাকে আমরা হট ফিক্স হিসেবে দিয়ে দিতে পারি। অনেকে হটের জায়গায় মনে করো যে বাগ ফিক্সও ইউজ করে। এটা হচ্ছে কমন প্র্যাকটিস ব্রাঞ্চিং মডেলটা আসলে কিভাবে বোঝার জন্য, যে কোন ধরনের ব্রাঞ্চ আমরা ইউজ করি। যে ফিচার হইলে নরমালি ফিচার রিলেটেড হয়, বাগ ফিক্স বা হট ফিক্সটা বেশি জনপ্রিয়। হট ফিক্স হইলে সেটা হচ্ছে যে আমার ডিরেক্ট প্রোডাকশনে আমরা প্যাচ করব, এই ধরনের বিষয়গুলো হট ফিক্সে আসে। আর এগুলো মনে করো এক একটা মডিউলের একটা ফিচার। আর ফাইনালি স্টেজিং এ যখন যাই, নরমালি স্টেজিং ইউজ করি। প্রোডাকশনে গেলে স্টেবল মাস্টার বা মেইন এই ব্রাঞ্চগুলো ইউজ করি। আর ডেভেলপের জন্য আমরা ডেভেলপ ব্রাঞ্চে কাজ করি। আসলে ডেভেলপের জন্য ডেভেলপ ঠিক না, এই ডেভেলপ ব্রাঞ্চটা না, তুমি যখন যেই ফিচারে কাজ করবা বা যেই হটফিক্সে কাজ করবা সেই ব্রাঞ্চটাই তোমার এখানে থাকবে। কিন্তু ডেভেলপটা যেটা হবে, যে ডেভেলপটা আসলে মাস্টারের সাথে অলওয়েজ সিঙ্ক থাকবে। এটা একটা কমন প্র্যাকটিস। এটা না থাকলে কি হয়, যে মনে করো যে তুমি এখানে অনেক চেঞ্জ করলা, আর একজন মনে করো যে আরেকটা জায়গায় চেঞ্জ করলো, করার পরে সে স্টেবলে মার্জ করে দিল। এখন তোমার লোকালে সেই চেঞ্জটাকে তো আনতে হবে। তো নর্মালি আমরা যেটা করি যে ডেভেলপ ব্রাঞ্চের সাথে অলওয়েজ মনে করো প্রোডাকশনের চেঞ্জটাকে লোকালে নিয়ে এসে এখানে আমরা কাজটা করি। কাজটা করার পরে তারপরে আমাদের ফিচার ডেভেলপ করে ফিচারের সাথে ডেভেলপটাকে মার্জ করে তারপরে এই ফিচার থেকে আমরা ফাইনালি স্টেবল ব্রাঞ্চে একটা পুল রিকোয়েস্ট সেন্ড করি। এটা হচ্ছে একটা কমন প্র্যাকটিস। ওকে, এটা হচ্ছে গিটের ফ্লো বলে আর কি। তোমরা যদি গিট ফ্লো সম্পর্কে স্টাডি করতে চাও তাহলে গিট ফ্লো আছে দেখবা। গিট ফ্লো চিট শিটেই যাই, চিট শিটটাই একবারে বুঝতে সহজ হবে। তো এখানে তোমার ডিটেল দেওয়া আছে, যে কিছু টিপস দেওয়া আছে গিট প্রোডাক্টিভলি ইউজ করার নিয়মটা কি আসলে। হ্যাঁ, এখানে তোমার খুব সুন্দরভাবে বলা আছে। এখানে তোমার মনে করো যে যেমন ফিচার স্টার্ট হইলে ফিচার দিয়ে স্টার্ট করে, ওরা বলে দেয়, তুমি আসলে বলে দিতে পারবা কি হবে না হবে তার ডিটেল। তো এটা এখন তোমরা মার্ক করে রাখো, আমি এটাকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটাকে সবাই রেখে দাও, কারণ এটা ইন ফিউচারে তোমাদের লাগবে। এটা খুব ইফেক্টিভ জিনিস। তো এটা হচ্ছে মোটামুটি মনে করো যে গিটের ফ্লো গেল আর কি। তো এখন আমরা পরের স্টেপে আসি। আমাদের এই ব্রাঞ্চটাকে আমরা জেনারেট করি, আমাদের টার্মিনালে যাই, যাওয়ার পরে ব্রাঞ্চটা বানাইলাম। এখন দেখো আমার এই মেন ব্রাঞ্চে কিন্তু আমরা চলে আসছি। যদি আমরা স্ট্যাটাস দেখি, আমার নতুন একটা ফাইল মডিফাই হয়েছে। সো মডিফাইটাকে আমি ইনক্লুড করি, যেটা তোমাদের আগে বলছিলাম এম দিলে হয় অ্যাড এবং মেসেজ। একটা মেসেজ দিলাম সাপোজ। আচ্ছা, এখন দেখো আমার এখানে কি বলছে। এই এখন আমার এই ব্রাঞ্চটাকে আমার পুশ করতে হবে। ব্রাঞ্চ পুশ করার জন্য কি করতে হবে, যদি ব্রাঞ্চটা তুমি স্পেসিফিক ভাবে বলে দাও কোন ব্রাঞ্চ, তাহলে সেই ব্রাঞ্চে পুশ হবে কোডটা। সো আমি বলে দিলাম যে আমার মনে করো যে আপ স্ট্রিমে কি আছে, আপ স্ট্রিমের ভ্যালু মনে করো অরিজিন। অরিজিন হিসেবে আমি সেট করছিলাম, কোথায় সেট করছিলাম, ওই কনফিগ ফাইলে কিন্তু আমি বলছিলাম যে অরিজিন নামে আছে। তারপরে আমি মেইন যে ব্রাঞ্চ, প্রোডাকশনেও মেইন ব্রাঞ্চ নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে সেখানে কোডটা থাকবে। সো আমি এটা পুশ করলাম, কিছু সময়ের ভিতরেই পুশ হয়ে যাবে এবং পুশ হয়ে গেছে। এখন আমি যদি দেখি তাহলে দেখা যাবে যে আমার এখানে আসলে যা যা কাজ করছি সবগুলো এখানে আমার দেখা যাচ্ছে এখন। ওকে, সো এই কিন্তু আমার প্রোডাকশনে, সরি মানে তোমার গিটের রিপোর্টে কিন্তু আমার সোর্স কোডটা চলে গেল। ওকে, এখন ব্রাঞ্চিংটা এবারে পরের স্টেপে আরেকটু ব্রাঞ্চিংটা দেখি। এখন সাপোজ আমাদের একটা ফিচারে আমরা কাজ করব, ফিচারে কাজ করতে গেলে তখন আমাকে কি করতে হবে, আরেকটা নিউ ব্রাঞ্চ জেনারেট করতে হবে। তো ব্রাঞ্চ ক্রিয়েট করতে গেলে আমার সেটা কি হবে, গিট চেকআউট হাইপেন বি দিয়ে এরপরে মনে করো যে তুমি মনে করো যে নাম দিতে পারো। তো এখানে একটা নাম দিতে পারো যে তুমি হলো সাপোজ সাপোজ একটা নাম দিলাম আর কি। দেখো তাহলে নতুন একটা ব্রাঞ্চ ফিচার লগইন নামে ক্রিয়েট হয়েছে এবং আমার এই টার্মিনাল এখানে দেখাই কোন ব্রাঞ্চে আমি কারেন্ট আছি। সো এটা আমার নতুন একটা ব্রাঞ্চ। আমি কোন ব্রাঞ্চে আছি দেখার জন্য আর একটা কমান্ড আছে, গিট ব্রাঞ্চ দিলে এখানে দেখাবে যে কোন ব্রাঞ্চে আছে এবং কালার করে দেখাই দেয় যে আসলে কোন ব্রাঞ্চটা আমি অ্যাক্টিভ আছি কারেন্টলি। তুমি যদি আবার হাইপেন হাইপেন অল দাও,
তখন তুমি দেখতে পারবা যে তোমার কতগুলা ব্রাঞ্চ এখানে আছে। দুইটা আমার লোকালে আছে এবং প্রোডাকশনে একটা আছে, রিমোট, অরিজিন, মেইন। ওকে, আচ্ছা এখন এই ব্রাঞ্চে আসার পরে মনে করো যে আমরা আরো কয়েকটা চেঞ্জ করলাম আর কি, নিউ ব্রাঞ্চ আমরা নিয়ে আসলাম। আনার পরে এখন যদি আমি যাই, দেখো আমার একটা ফাইলের চেঞ্জ দেখাচ্ছে। আমরা নর্মাল ওয়েতে আগের মতোই মনে করো যে কমিট করে দিলাম। আচ্ছা এখন এই যে নতুন যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা মনে করো যে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা আমরা আগে এই ব্রাঞ্চে আমরা পুশ করি। ফিচার লগইন যে ব্রাঞ্চ এক্সিস্টিং এইখানটাতে আমরা পুশ করলাম। তো আমার এখানে যদি আমরা যাই, এখন আমরা কয়টা ব্রাঞ্চ দেখতে পারবো? দেখো আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ পাবো, একটাতে আমরা মেইন এবং নতুন আর একটা ব্রাঞ্চ পুশ হয়েছে। এখন গিটের একটা স্পেসিফিক সুন্দর একটা ফিচার আছে, সরি এইটা কি, সেটা হচ্ছে যে তোমার যে আমার ব্রাঞ্চ গুলা যখন তুমি মাল্টিপল ব্রাঞ্চ যখন তুমি পুশ করবা, পুশ করলে তখন কিন্তু আসলে এই ব্রাঞ্চে যে চেঞ্জ গুলো আছে, চেঞ্জ গুলা মেইন ব্রাঞ্চে বা যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চে মার্জ করার একটা ফিচার আছে। এই ফিচারটাকে এখানে বলে তোমার হচ্ছে পুল রিকোয়েস্ট করা আর কি। তো আমরা সেটা করি, কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট দেই। দেখো এখানে কিন্তু বলতেছে যে কোন ব্রাঞ্চ কম্পেয়ার করতেছো। আমি ফিচার লগইন এই ব্রাঞ্চ থেকে কম্পেয়ার করতেছি কোন ব্রাঞ্চের সাথে, মেইন ব্রাঞ্চের সাথে। আমি এখানে কিন্তু তোমার হচ্ছে মনে করো যে এখন চেঞ্জটাকে দেখতে পারতেছি যে কোন ফাইলে চেঞ্জ। এখানে বলতেছে যেমন একটা ফাইলে চেঞ্জ আছে যে আমার এই কোডটুকু নতুন আসছে, আগে ছিল এই কোড, এখন ওই কোড আছে, পাশাপাশি মনে করো দুইটা নিউ লাইন আসছে, তারপরে আরেকটা নতুন লাইন আসছে নিউ ব্রাঞ্চ নামে, অর্থাৎ এটা হলো আমার নতুন কোড। আর এই কোডটা মাইনাস হয়েছে, এটা প্লাস হয়েছে। এটা হচ্ছে গিটের ভাষায় আর কি তার চেঞ্জটা। তো এখন এই চেঞ্জটাকে যদি আমরা মার্জ করতে চাই, মার্জ করতে চাইলে আমার এখানে জাস্ট পুল রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তার আগে আমার পুল রিকোয়েস্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করলাম। পুল রিকোয়েস্ট ক্রিয়েট করার পরে মনে করো যে সে মার্জেবিলিটিটা চেক করবে যে আসলে এটা মার্জ করা যাবে কিনা। কনফ্লিক্ট থাকতে পারে, কনফ্লিক্ট চাইলে কনফ্লিক্ট রিজলভ করতে হবে। যেমন কোনো কনফ্লিক্ট নাই, তাহলে আমি মার্জ রিকোয়েস্টটা কনফার্ম করে দিলাম, পুল রিকোয়েস্টটা। তো আমার কিন্তু এখন নতুন যে চেঞ্জ যেটা আমি করলাম এক্সিস্টিং ব্রাঞ্চে, সেই চেঞ্জটা কিন্তু আমার এখন আগের ব্রাঞ্চে চলে আসছে। অর্থাৎ দেখো আমি এখানে কিন্তু সেই ফাইলটা এখন দেখতে পাচ্ছি মেইন ব্রাঞ্চে। ওকে, এখন আমার লোকালে কি হবে? আমার তো রিমোটে চেঞ্জ হয়েছে, তাই না? আমি এখন দেখো কোন ব্রাঞ্চে আছি, ফিচার লগইন। এখন আমার যদি আবার ব্যাক করে আমি আমার মেইন ব্রাঞ্চে যেতে চাই, তখন কি করতে হবে? গিট চেক আউট দিয়ে ব্রাঞ্চের নামটা দিতে হবে, দিলে আমার সেই ব্রাঞ্চে আবার সুইচ করবে। এখন আমার সার্ভারে তো কিছু নতুন চেঞ্জ আসছে, বাট আমার লোকালে তো সেই চেঞ্জ নাই। যেমন তুমি দেখো যে আমাদের এই রিডমি ফাইলটা যদি আমরা ওপেন করি, এই ব্রাঞ্চে যদি যাই, দেখো দেখো আমার আবার সেই পুরাতন যে ভার্সন যেটা ছিল সেই ভার্সনটা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ সার্ভারে ফাইল চেঞ্জ হয়েছে, বাট আমার লোকালে কিন্তু সেই চেঞ্জটা আমি পাইনি। তাহলে এই চেঞ্জটাকে আমি লোকালে সার্ভার থেকে কিভাবে নিতে পারি? এর জন্য আমার কমান্ডটা কি জানা আছে? জানা থাকার কথা। একজন যে কোনো একজন বলো। গিট পুল, কারেক্ট। সো এখন যদি আমি গিট পুল দিয়ে হ্যাঁ গিট পুল যদি আমি করি, আচ্ছা এখন এখানে গিট পুল করলে তো আমার চলে আসবে, এতটুকু তো আমরা কনফার্ম, তাই না? আমরা চাচ্ছি যে আমরা গিট পুল করার আগে সাপোজ এইখানটাতে আমরা মনে করো যে আর একটা কিছু লিখে রাখলাম আমরা। এখন লিখে আমরা এইটাকে আবার মনে করো যে কমিট করি। ওকে, ভালোভাবে। এখন যদি আমি গিট পুল করি তখন কি হবে বলো? আমার একই জায়গায় কিন্তু দুই জায়গায় চেঞ্জ করছি, আমি সেম ফাইলে এই ব্রাঞ্চেও চেঞ্জ করছি, আবার কিন্তু সার্ভারও চেঞ্জ হয়েছে। তাহলে এখন আমার যদি পুল করি তখন পুলটা কি সাকসেস হবে? সাকসেস কিন্তু হবে না। কারণটা কি? কারণ এখন কিন্তু কনফ্লিক্ট করবে। কনফ্লিক্ট করবে আর কি, কারেক্ট। সো আমি পুল করলাম, দেখো সে আমাকে কি বলছে যে অটো মার্জ ফেল হয়েছে, কনফ্লিক্ট করছে। তো কনফ্লিক্টটাকে রিজলভ করতে হবে। তো কনফ্লিক্টের ক্ষেত্রে আমি যদি এখন গিট যদি ডিপ ইউজ করি, ওরে বাবা, রানিং আউট অফ টাইম, ইউ রিমুভ 40 মিনিটস লিমিট ইওর গ্রুপ মিটিং, লাভ ইট। ওকে, দেখো আমার নতুন সেশন শুরু করতে হবে নাকি? বুঝিনি।
ইসে জুমে আবার নতুন করে আরেকটা ইয়া শুরু করেন, এটা কেটে যাবে। ওরা ওরা তো বাড়ায় দিছে মনে হয় টাইমটা, 40 মিনিটের লিমিটটা আমাদের বললো যে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। যতক্ষণ চলতে লাগে চলুক, তারপরে আবার এ করবানি। ওকে, হ্যাঁ এখানে দেখছো জিনিসটা কি হলো, আমার কিন্তু চেঞ্জটা আমার কিন্তু দেখাচ্ছে যে আসলে আমার কোন জায়গায় কনফ্লিক্ট হয়েছে। হ্যাঁ, এখন এটা কিন্তু খুব ভালো একটা ভিউ না। দেখো, এই কনফ্লিক্ট রিজলভ করার জন্য এডিটর গুলো খুব ভালো সাপোর্ট দেয়। এখানে দেখো যে কি চেঞ্জ ছিল এরকম দেখাচ্ছে, এরকম দেখায় যে এটা হলো স্টার্ট হয়েছে এখানে হেড, মানে হেড হেড মানে হচ্ছে তোমার কারেন্ট ব্রাঞ্চে, মানে আমি যেখানে আছি আমার এখানে হেড যেটা, হেডে এটা সেট করা আছে। ওকে, আর হচ্ছে আরেকটা কমিট এখানে আসছে সার্ভার থেকে, সো আমি আসলে কোনটা রাখবো আমার চয়েস। তো এইটা রিজলভ করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে মনে করো যে আইডি যে ফিচার আছে রিজলভ কনফ্লিক্ট ফিচার, এটা এই ভিসিএস এর যে রিজলভ কনফ্লিক্টে তুমি যদি যাও তখন তুমি সাইড বাই সাইড দেখতে পারবা কি হবে। দেখো এটা হচ্ছে মেইন চেঞ্জেস ফ্রম মেইন, অর্থাৎ প্রোডাকশন থেকে কি চেঞ্জ আসছে, সরি চেঞ্জেস ফ্রম মেইন মানে তোমার লোকাল থেকে কি চেঞ্জ আসছে, আর ডান পাশেটা হচ্ছে প্রোডাকশন থেকে কি চেঞ্জ আসছে অরিজিন মেইন থেকে। এখন তুমি যেটা মার্কস করবা ফাইনাল রেজাল্টটা এখানে হবে, অর্থাৎ তুমি নিজেরটা রাখতে চাও অথবা তাদেরটা নিতে চাও, যে কোনো একটা। তো আমি সাপোজ মনে করো যে ফিচার লগ ইনটাই নিলাম আর এটাকে বাদ দিয়ে দিলাম। আমার কিন্তু দেখো এখন বলতেছে যে আমার এটা মার্চ করা যাবে, এখন তো আমি অ্যাপ্লাই করলাম, আমার কিন্তু রিজলভ কনফ্লিক্ট কিন্তু রিজলভ হয়ে গেছে এবং মার্জও হয়ে গেছে। এখন যদি আমি গিট স্ট্যাটাস যদি দেখি তো দেখতে পারবা কি যে আমার এখানে একটা অ্যাডিশনাল কমিট আসছে, কারণ প্রত্যেকটা তোমার কনফ্লিক্ট রিজলভ করবে অ্যাডিশনালি একটা কমিট ক্রিয়েট হয়, ঠিক আছে, মার্জের জন্য। তো আমার এখন মনে করো যে আমি এখন তাহলে আবার গিটে পুশ করি। আচ্ছা, আরেকটা নিয়ম হলো যে দেখো যে গিটে যদি তুমি পুশ ইউজ করো তাহলে হবে কি যে করসপন্ডিং যে ব্রাঞ্চ যেগুলো ম্যাপিং করা আছে, ম্যাপিংটা কোথায় থাকে, প্রত্যেকটা ম্যাপিং তোমরা পাবা হচ্ছে তোমাদের গিটের কনফিগে। এখানে দেখছো বলে দিচ্ছে সুন্দর করে যে রিমোট অরিজিন ফেচ কোনটা করবে, এটা হচ্ছে নর্মাল মনে করো যে অরিজিনটা সেট করলো, তারপরে মেইন ব্রাঞ্চ রিমোটে আছে, যেটার সাথে তোমার মনে করো যে রিমোটের এগুলা আছে ম্যাপিং গুলা, সব ম্যাপিং গুলা এখানটাতে বলে দেওয়া আছে আর কি, যে অর্থাৎ সেম নামে রিমোটে অরিজিনে আছে আর কি। এই অরিজিন মানে এখানটাতে আছে, যদি আমার এখানে আরেকটা রিপো থাকতো তাহলে ওই রিপোর্টও আমি এখানে দিতে পারতাম। তো কোনটা কোথায় আছে না আছে তার ডিটেলটা এখানে দেখা যায়। তো আমি যদি গিট পুশ করি, পুশ করলে যেটা হবে যে করসপন্ডিং সব ব্রাঞ্চে কোড পুশ হবে আর কি আমার লোকাল থেকে, কারেন্ট ব্রাঞ্চ থেকে কারেন্ট ব্রাঞ্চে যেটা ম্যাপিং করা আছে। আচ্ছা, তার আগে বলতেছে যে আপডেট রিজেক্টেড বিকজ ইট ইজ ইউ কারেন্ট। ওকে, your branch origin main has diverged and one or two different. Okay, git। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে আমার আসলে সেম ব্রাঞ্চে দুইটা চেঞ্জ আসছে, তো পুশটাকে আমাকে ফোর্স করতে হয়, যদিও ফোর্সটা কোনো সময় তোমার হচ্ছে করা উচিত না, ঠিক আছে। তো এখানে কি আমার মানে প্রপারলি মার্ক করা হয় নাই নাকি কেটে গেছে? না না, মার্চ করা হয়েছে, কিন্তু আমার সার্ভারের চেঞ্জটা তো অলরেডি আছে। সার্ভারে যে চেঞ্জ, আমি তো সার্ভারের চেঞ্জটা রাখি নাই, আমি আমার লোকালে কিন্তু নতুন ভাবে চেঞ্জ করছি। ওকে, তো এটার নিয়মটা কি, ও আচ্ছা। বেসিক নিয়মটা হলো যে আমার মনে করো যে মেইন যে ব্রাঞ্চে আমি কোড পুশ করবো এই ব্রাঞ্চে আসলে কোনো সময় চেঞ্জ করা উচিত না। যেমন আমার মেইন ব্রাঞ্চে আসলে কোনো সময় হাতে কোড লেখা উচিত না, আমি যেটা লিখছি কিন্তু এটা উচিত না। আমার উচিত হলো কি একটা তোমার মেইন ব্রাঞ্চ থেকে সবসময় মনে করো যে সেপারেট রাখতে হবে, এবং এই মেইন ব্রাঞ্চে অন্যান্য যে ব্রাঞ্চের থেকে পুল রিকোয়েস্ট দিয়ে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিচার। আচ্ছা, ওই ফিচারটাই তোমাদের দেখাই তাহলে সহজ হবে। জি। আচ্ছা, এখন মনে করো যে একটা এই ব্রাঞ্চটাকে আমি আমার লোকালে ডিলিট করে দিয়ে আমি প্রোডাকশনের থেকে নিয়ে আসবো, তাহলে আমার নিয়মটা কি, এই ব্রাঞ্চ থেকে ডিলিট করার জন্য আমার মনে করো যে প্রথমে অন্য আরেকটা ব্রাঞ্চে যেতে হবে। আমার এখানে ব্রাঞ্চ আছে কয়টা, সাপোজ আমার ফিচার লগ ইন নামের একটা ব্রাঞ্চ আছে, তাহলে গিট চেক আউট দিয়ে আমি ওই ব্রাঞ্চে চলে গেলাম। এরপরে মনে করো যে তোমার হাইপেন ডি দিয়ে এটা যদি দেই, git তারাও দেখেন
নরমালি ডিলিট করা হয় না তো, মুখস্থ থাকে না কমান্ড গুলা। RM না ভাইয়া? git branch hyphen d, branch hyphen d দিয়ে তারপর ব্রাঞ্চ হাইপেন ডি দিতে হবে। দেওয়ার পরে এরপরে মনে করো যে আমি মেইন ব্রাঞ্চটাকে আমি নট ফুলি মাস্ট ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট রান গিট ব্রাঞ্চ হাইপেন ডি মেইন। ওকে, বড় হতে দিয়ে দিতে হবে। ওকে, আমার ব্রাঞ্চটা ডিলিট হয়েছে। ডিলিট করার পরে এখন যে আমি প্রোডাকশন থেকেও যদি আমি ডিলিট করতে চাই, তখন আমাকে যেটা করতে হবে যে গিট, মনে করো যে আমি চাচ্ছি যে প্রোডাকশন থেকে আসলে আমি ডিলিট করবো না, আমি লোকালে ডিলিট করছি, এটাই আমার জন্য এনাফ। সো আমি দেখি যে আমার এখানে একটা ব্রাঞ্চ আছে এখন। এরপরে দেখো যে আমি কতগুলা ব্রাঞ্চ আছে, আমি সবগুলো এখন সার্ভার থেকে আমি ফেচ করে নিয়ে আসি। ফেচ দিলে যেটা হয় যে তোমার আসলে ব্রাঞ্চ গুলা ফেচ করে আনে। হ্যাঁ, এখন যদি আমি গিট ব্রাঞ্চটা চেক করি, তাহলে দেখা যাবে আমার এখানে আমার লোকালে তো অলরেডি ব্রাঞ্চ ডিলিট দেখাচ্ছে। চেক আউট, দেখো এখন আমার কিন্তু আবার পুল করে যখন আমি নিয়ে আসছি আমার মেন ব্রাঞ্চটা, অর্থাৎ আমার লোকালে যে ডাইভার্স যে চেঞ্জটা ছিল সেটা কিন্তু নাই। অর্থাৎ আমার কিন্তু এখন প্রোডাকশনে যে চেঞ্জ ছিল সেই চেঞ্জটা কিন্তু চলে আসছে। ওকে, বুঝতে কি অসুবিধা হয়? যদি অসুবিধা হয় তো বলবা যে ভাই এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করবো। ঠিক আছে, প্রবলেম নেই ভাই, ভিডিওটা আরেকবার দেখে নিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমার দেখো আবার কিন্তু আমি লোকাল থেকে নিয়ে আসলাম, সরি প্রোডাকশন থেকে আমি আবার এই ব্রাঞ্চ থেকে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আমাদের এখন যে ফ্লো যেটা, যে আমরা নর্মালি আমাদের মেইন যে ব্রাঞ্চ, অর্থাৎ এই যে প্রোডাকশন রিলেটেড, অর্থাৎ এই যে স্টেবল মাস্টার বা মেইন এই ব্রাঞ্চে আমরা সরাসরি কোড চেঞ্জ করবো না, এটা হচ্ছে আমাদের বেসিক একটা নিয়ম। তাহলে আমরা চেঞ্জটাকে কিভাবে করবো? অলওয়েজ নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে করবো। অর্থাৎ প্রোডাকশনে যে কোড আছে, কোডটা আমার কাছে আছে এখন। এখন আমি সাপোজ এখানে নতুন একটা ব্রাঞ্চ বানাবো, গিট চেক আউট হাইপেন বি দিয়ে একটা মানে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে এবং সেখানে চেক আউট হবে। নাম দিলাম সাপোজ ফিচার এবিসি। তাহলে আমি এই ব্রাঞ্চ চলে আসলাম। এই ব্রাঞ্চে আসার পরে আমি মনে করো যে কোনো একটা ফাইলে চেঞ্জ করি, এটা আমি লিখলাম। লেখার পরে এখন যদি আমি কমিট করি, আচ্ছা এতক্ষণ তো তোমার এখান থেকে কমিট দেখালাম, দেখো আরেকটা সহজ ওয়ে হয়ে যায়, এইগুলা থেকে খুব সহজে কমিট করা যায়। এখানে যদি আমি কমিট করি তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আসলে কোন কোন ফাইল তুমি অ্যাড করতে চাও। একটা ফাইলে চেঞ্জ আছে, তো এই ফাইলটাকে অ্যাড করি আমি। অ্যামেন্ড একটা ফিচার আছে, এটা পরে দেখবো, আপাতত না। মনে করো যে আমি দিলাম যে নিউ ব্রাঞ্চ, এরপরে আমি কমিট এবং পুশ। কমিট করলে লোকালে থাকবে, কমিট এন্ড পুশ দুইটা একসাথে কমান্ড চালাবে। প্রথমে কমিট করবে, তারপর সেটা পুশ করবে। তো আমি ওইটাই দিলাম। কমিট পুশ দেওয়ার পরে সে আলটিমেটলি আমার সোর্স কোডটাকে পুশ করে দিবে। এখানে রিমোটে হ্যাঁ পুশ হয়ে গেছে। তো এখন যদি আমি চলে যাই আমার গিটের এখানে, তাহলে দেখবো যে আমার এখানে নতুন একটা চেঞ্জেস আসছে এখানটাতে। এখন গিট থেকেও তুমি সেই চেঞ্জটাকে মাস্টারে নিয়মটা যেটা মানে আমি যেটা প্র্যাকটিস নর্মালি যেটা করে সবাই, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। যে তুমি এই ব্রাঞ্চে যখনই তুমি চেঞ্জটা দিলে, দেওয়ার পরে হলো যে এই পুল রিকোয়েস্ট তুমি ক্রিয়েট করবা। পুল রিকোয়েস্ট ক্রিয়েট করার সময় আমরা যেটা করি যে এখানে মনে করো তোমার হলো করে দিই আর কি। আমার এখানে তো আসলে একা আছি আমি, যার কারণে তোমার করা যায় না। না হলে এখানে নতুন ইউজার অ্যাসাইন করা যায়, ইউজার অ্যাসাইন করে রিভিউয়ার অ্যাড করা যায়। এখানে যে দুইজনকে ট্যাগ করে দিলাম যে আমি এই পুল রিকোয়েস্টটা ক্রিয়েট করছি, এই পুল রিকোয়েস্টটা একটু তুমি দেখো ঠিক আছে কিনা। তখন অ্যাপ্রুভ করে, আমরা বলি পিআর, শর্টকাটে বলি পিআর। পিআর দিছি, পিআরটা একটু দেখে দাও। তখন পিআরটা দেখে, দেখার পরে ও যদি মনে হয় যে না সবই ঠিকঠাক আছে, তখন ও অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পরে তুমি তখন মনে করো যে এখানে ওগুলা পাবা যে অ্যাপ্রুভ হয়েছে আর কি তোমার এটা। তখন তুমি মনে করো করতে পারবো আর কি। মনে করো একটা পিআর ক্রিয়েট করছি, ও আমার সমস্ত পিআর গুলা মনে করো দেখবে। এখন পিআর গুলা কোথায় পাবা? তুমি মনে করো যে সোর্স কোডে কোনো সময় তুমি ঢুকছো, ঢোকার পরে যে পুল রিকোয়েস্টের এখানে পাবা। পুল রিকোয়েস্টের এখানে আসলে যে নতুন একটা পিআর আসছে তোমার, এই পিআর যদি তুমি যাও
যাওয়ার পরে তুমি এটা দেখতে পারবা। এরপরে তুমি যদি চাও যে কি কি ফাইলে চেঞ্জ আছে আমি এটা দেখবো, তাহলে তুমি এখানে দেখতে পারবা যে কোন কোন ফাইলে কি চেঞ্জ আছে। হ্যাঁ, এখানে দেওয়ার পরে মনে করো যে তুমি এই যে রিভিউ চেঞ্জেস, ঠিক আছে, এখানে তুমি মনে করো যে কিছু একটা লিখলে অ্যাপ্রুভ করতে পারো, হ্যাঁ, রিকোয়েস্ট চেঞ্জ দিতে পারো, অনেক কিছু করতে পারো। এগুলো তুমি করলে, হ্যাঁ, করার পরে মনে করো যে আসলে তো আমি একা আছি যার কারণে এই অপশনগুলো আমার জন্য এনাবেল না, কিন্তু মাল্টিপল পার্সন হলে তখন তারা এই অপশনগুলো পাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটাকে যখন একসেপ্ট করা হবে অর্থাৎ মার্জ করে দেওয়া হবে, তখন কি হবে, আমার কিন্তু এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা আমার এই ব্রাঞ্চে চলে আসবে। ঠিক আছে, এখন আমি লোকালে সাপোজ আমার তো এই চেঞ্জ আছে, এখন আমি যদি গিট মেইনে যদি যাই আমার, আচ্ছা, এখানে একটা অপশন আছে, আরেকটা অপশন হলো এখান থেকে তুমি করতে পারো, আমি এটা দেখাই দিই। চেক আউট করে তো কমান্ড লাইন থেকে আমরা পারবোই, ওটা তো কোনো বিষয় না। এখানে আরেকটা অপশন আছে তোমাদের, সেটা হলো যে এই গিটের এখান থেকে এডিটর থেকেও করা যায় খুব সহজে। এইটা থেকে করার জন্য এখানে আমাকে ক্লিক দিতে হয়, যে গিটের এখানে যাওয়ার পর এখানে ব্রাঞ্চ গুলো দেখাই, কোন ব্রাঞ্চে আমি যাব এখানে বলতে হয়। যে সাপোজ আমি মেইন ব্রাঞ্চে যাব, মেইন ব্রাঞ্চে আমি চেক আউট করলাম, তখন আমার মেইন ব্রাঞ্চে চলে আসলো। এখন মেইন ব্রাঞ্চে আমি এক্সিস্টিং কোড যদি আনতে চাই, আমার এখানে আপডেট প্রজেক্ট যে অপশন, অর্থাৎ এটা দিলে গিট ফুল হয়। এখন গিটে আবার দুইটা কেস হইতে পারে, একটা হলো কি মার্জ হইতে পারে এক্সিস্টিং কোড, আবার রিবেজ হইতে পারে। রিবেজ বা মার্জ এই পার্থক্য জানো? না ভাই। আচ্ছা, মার্জে যেটা হয় যে রিবেজটা একটা লিনিয়ার হিস্টোরি ক্রিয়েট করে। লিনিয়ার হিস্টোরি কি জিনিস, আচ্ছা দেখি আমরা। সাপোজ গিট এখানে ব্রাঞ্চ, দেখো আমি এখন মেইন ব্রাঞ্চে আছি, হ্যাঁ, আমি দেখো গিটের লগটা দেখি, এখানে এখানে একটা অপশন ছিল গিটের লগ দেখার পরে ফুললি ব্লক সাইজ ভিজুয়াল একটা অপশন ছিল, ওটা আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে না, আমি এডিটর থেকে দেখাচ্ছি ওটা। এখানে তুমি গিটে যদি যাও, গিটে যাওয়ার পরে হিস্টোরি পাবা, লগ পাবা, লগটাই হলো হিস্টোরি। দেখো আমার এটা কিন্তু লিনিয়ার না, এই এটা দেখছো, এটা আঁকা বাঁকা না? আমরা মার্জ করলে এরকম হয়, এই যে কোন ব্রাঞ্চে থেকে কোন ব্রাঞ্চে আসছে তার ফুল হিস্টোরিটা থাকে। কিন্তু তুমি যদি রিবেস করো তখন হবে কি যে এই ব্রাঞ্চটাকে রাখবে না, সেই ব্রাঞ্চটাকে সে আসলে হিস্টোরিটা দেখাবে না, হিস্টোরিটা দেখাবে যে এই কমিটির পরে এই কমিট আসছে, তারপরে এই কমিট আসছে, তারপরে এই কমিট আসছে, এরকম একটা লিনিয়ার হিস্টোরি থাকে। কিন্তু একটা রিস্ক থাকে, এটা হচ্ছে থিওরিটিক্যালি, এটা মনে করো যে তোমার অনেক ক্ষেত্রে হিস্টোরি হারায় যাওয়ার একটা রিস্ক থাকে, যে কোথায় কি আছে না আছে, যার কারণে মার্চটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করে সবাই। তো মার্চটাই নর্মালি আমরা ইউজ করি, মার্চটাই থাকুক। এই ছাড়া মনে করো যে আরো কিছু অপশন আছে, যেটা হলো কি যে তোমার কোনো একটা মনে করো যে ব্রাঞ্চে তুমি 10টা কমিট করছো, কিন্তু তোমার একটা কমিট তোমার আসলে সরাইতে হবে, নিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, 10টা কমিট তুমি করছো, তখন তুমি মার্চ করতে পারবে না, একটা কমিট তুমি নিয়ে যাবা। ওইটার জন্য তোমাকে করতে হবে চেরি পিক। এখানে মনে করো যে তোমার চেরি পিক হলো এইটা, এখানে যে কমান্ড আছে যে চেরি পিক, এটা দিয়ে তোমার হলো যেইটা নিবা। আমার তো এখানে অলরেডি সবগুলো আছে, যার কারণে চেরি পিক তো দরকার নেই। বাট যদি কোনোটা না থাকতো তখন এখান থেকে চেরি পিক করলে, যেমন অলরেডি নেওয়া আছে, তো আমি যদি চেরি পিকে যাই, ও বলতেছে যে নাথিং টু চেরি পিক, অল চেঞ্জেস ফ্রম হ্যাভ অলরেডি বিন অ্যাপ্লাইড। কিন্তু তুমি যদি চাও একটা এক্সিস্টিং কমিট তো ওই নতুন ব্রাঞ্চে তুমি নিয়ে চলে যেতে পারবা, সেটা হলো চেরি পিক অপশন দিয়ে করা যায়। এরকম অনেক ব্যাপার আছে। আর এডিটর থেকে ইউজ করলে খুব সহজ একটা জিনিস, এডিটর থেকে অনেক সুন্দরভাবে মনে করে তোমার হিস্ট্রি টিস্ট্রি এগুলো দেখা যায়। তোমার ওই যদি টর্টাইস বিট ইউজ করতে পারো, ওটাও ভালো। আমি নর্মালি পিএইচপি স্টর্মের এইটাই ইউজ করি, এটা আমার জন্য বেশি ইফেক্টিভ মনে হয়। পাশাপাশি তোমার কমান্ড লাইনও ইউজ করি। তো এই মোটামুটি তোমার হচ্ছে লোকাল থেকে নর্মাল একটা প্রসেস। এখন লোকালেও কোনো কোনো সময় আমরা যদি ফাইলটাকে মার্জ করতে চাই, তো সেটা কি কিভাবে করবো আমরা ওটা দেখি। সাপোজ আমি এখন আসি হচ্ছে তোমার মেইনে আসি, ওকে, ওকে,
এখন আমার ক্লিনে একটা ব্রাঞ্চ আছে, আমি নতুন একটা সাপোজ ব্রাঞ্চ ক্রিয়েট করি। এডিটর থেকেও ক্রিয়েট করা যায় খুব সহজে। ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য ব্রাঞ্চের এখানে হিট করতে হবে, নিউ ব্রাঞ্চ দিতে হবে, ব্রাঞ্চের নাম দিবা ফিচার ডিইএফ। একটা ব্রাঞ্চ আমরা নিলাম, নেওয়ার পরে আমরা সাপোজ এখানে নতুন একটা ফাইল যদি ক্রিয়েট করি, নতুন একটা ফাইল নিলাম, নেওয়ার পরে এটা গিট থেকে ইউজ করলে অপশন দিয়ে দেয় যে একবারে অ্যাড করবা কিনা, অ্যাডও করে নিলাম। সাপোজ এটা আমি এখন কমিট করব, কমিট করলে আমার কমিট আমি পুশ দিয়ে দিই। আমার এখন তাহলে দেখো যে নতুন ডিইএফ নামের একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, ফিচার ডিইএফ। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই ডিইএফ যেটা, আমরা তো পুল রিকোয়েস্ট দিয়ে মাস্টারে নিতে পারি, এটা একটা প্র্যাকটিস আছেই এবং ওইটাই হলো গুড প্র্যাকটিস। কিন্তু আমি চাই যে না, আমি আসলে এই পুল রিকোয়েস্ট দেবো না, আমি সরাসরি আমার এটা আমি মেন ব্রাঞ্চে নিয়ে আসবো। আমি এখন তাহলে কোন ব্রাঞ্চে আছি কারেন্টলি? ব্রাঞ্চ আছে হচ্ছে ফিচার ডিইএফ ব্রাঞ্চে আছি। আমি মেন ব্রাঞ্চে আমার কোডটাকে নিয়ে যাবো, তাহলে যেই ব্রাঞ্চে আমি কোডটাকে নিব সেই ব্রাঞ্চটাকে সুইচ করতে হবে। তো সুইচ করার জন্য গিট চেক আউট মেইন দিলাম, দেওয়ার পরে গিট মার্জ দেওয়ার পরে আমার ওই ফিচার ডিইএফ, অর্থাৎ ডিইএফ ব্রাঞ্চের যে সোর্স কোড যা আছে সেইগুলো আমার মেইন ব্রাঞ্চে এখন মার্জ হয়ে যাবে। তো আমার কি হলো, একটা নতুন ফাইল অ্যাড হয়েছে। ওকে, তাহলে এখন আমি যদি মেন ব্রাঞ্চে যদি সোর্স কোডের এটা দেখি, তো দেখবো যে আমার আসলে ওই ব্রাঞ্চের সব কোডই আছে। এখন এই যে চেঞ্জটা কিন্তু আমি এখনো লোকালে রাখছি, আমি কিন্তু গিটে পুশ করি নাই। দেখো সেটা কিভাবে দেখতে পারি আমরা, গিট স্ট্যাটাস যদি দিই, এখানে বলে দিচ্ছে কি তোমার যে ইওর ব্রাঞ্চ ইজ অ্যাহেড অফ অরিজিন মেইন বাই ওয়ান কমিট, মানে আমার ব্রাঞ্চ হচ্ছে একটা কমিটে আগানো আছে মেইনের থেকে। এখন এটা করার জন্য আমরা জাস্ট সিম্পল গিট পুশ করলে আমার হয়ে গেল, গিট পুশ করলে আমার সার্ভারে চেঞ্জটা চলে গেল। তো এটা হচ্ছে আর একটা ব্যাপার। মার্জ রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? মার্জ নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা বুঝার কোনো অসুবিধা আছে? এটা স্লো আসতেছে নাকি মার্জি ব্যাপার? প্র্যাকটিস করলে হয়তোবা অনেক প্রবলেম ফেস করবো, তখন হয়তোবা বুঝতে পারবো। হ্যাঁ কারেক্ট, আসলে প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, মানে প্র্যাকটিসটা ছাড়া আসলে শেখাটা খুব ডিফিকাল্ট আর কি। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা সহজে। মানে আমাদের তো আসলে প্রোগ্রামিং রিলেটেড কাজ করি, তো অ্যাজ লাইক মনে করো যে ম্যাথমেটিক্স, মানে তুমি যত ভালোই মনে করো যে ম্যাথমেটিক্স পারে এমন স্টুডেন্ট নিয়ে আসো, ও যদি ম্যাথ কোর্সে প্র্যাকটিস না করে সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারবে না। তার রোলে একও হইতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাথ প্র্যাকটিস ছাড়া পসিবল না। তো প্রোগ্রামিং এর যে কোনো অংশই তোমার আসলে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি প্রবলেম ফেস করবা। প্রবলেম ফেস না করলে আসলে বুঝতে পারবা না যে আসলে মানে এটা কেন হয়েছে। যেমন নর্মাল সেন্সে আমি অনেকগুলা কথা তোমাদের বলছি, যে কথাগুলো আসলে কি যে তোমাদের খুব একটা কাজ করার সময় কোনো সময় দরকারই হয় না, কিন্তু ওইগুলা প্রবলেম ফেস করছি বিধায় তোমাদেরকে জানাই দিচ্ছি। যেমন তোমার গিটের ফাইলের পারমিশন চেঞ্জ, এটা অনেকেই খুব প্রবলেম ফেস করে। আরেকটা জিনিস যেটা হয় যে তোমার মনে করো যে লোকালে অনেক ফাইল আছে, যে ফাইলগুলো আমি আসলে গিটে চাই না ট্র্যাক করতে। ঠিক আছে, সাপোজ আমি তোমাকে একটা ফাইল বলি, যে আমি একটা ফাইল এখানে নতুন বানাইলাম। সাপোজ এখানটাতে আমার শুধু লোকালে রাখতে চাচ্ছি, আমি ফাইলটা আমার পিসিতে থাকবে। সাপোজ config.php নামে একটা ফাইল বানাইলাম আমি। এখন আমি চাচ্ছি যে এইটা শুধু আমার মেশিনে থাকবে, এটা আমি সার্ভারে দিব না। এখানে বানাই, দেখো গিট স্ট্যাটাস করলে কি হচ্ছে, এই কনফিগ ফাইলটা কিন্তু আসলে সে দেখছে যে আসলে এটা আনট্র্যাক ফাইল, বাট আমি চাচ্ছি যে না, আমি আনট্র্যাকও থাকবে না আমার, মানে এটা দেখাবেই না, এটা ট্র্যাকই করবে না সে। তো তখন আরেকটা অপশন আছে, গিট অ্যাজিউম আনচেঞ্জড, এই একটা অপশন আছে। হ্যাঁ, যে এটাকে আনচেঞ্জ অবস্থায় তুমি ধরো, এবং ফাইলটার নাম কি config.php। ওকে, একটু দেখে নিই আরো সামনে কি ছিল। অ্যাজিউম আনচেঞ্জড,
আপডেট ইন্ডেক্স। ওকে, ভাই গিট ইগনোরের মধ্যে ফাইলগুলো কি গিট ট্র্যাক করে? গিট ইগনোরের ভিতরে দিলে ট্র্যাক করবে না, ওটা হলো গ্লোবালি কেউ ট্র্যাক করবে না। বাট আমি চাচ্ছি যে আমি আসলে গিট ইগনোরটাও আমি আপডেট করব না। অনেক ক্ষেত্রে হইতে পারে এটা, মনে করো অনেক লিজেসি প্রজেক্টে তোমরা কাজ করতে হতে পারে, যে লিজেসি প্রজেক্টে মনে করো যে তোমার ডট এনভি ফাইল বলে নাই, তোমার সরাসরি মনে করো যে তোমার কনফিগ ফাইলের ভিতরেই তোমার ক্রেডেনশিয়াল দেওয়া আছে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। কোন একটা প্রজেক্ট তুমি কাজ করতেছো যেখানে তোমার ডাটাবেজের ক্রেডেনশিয়ালটা সরাসরি config.php ফাইলে দেওয়া সাপোজ। এখন এই ফাইলটা তোমার গিট থেকে যখন তুমি ডাউনলোড করছো, সে প্রোডাকশনের ডাটাবেজের ক্রেডেনশিয়াল সেখানে আছে। এখন তুমি যদি তোমার লোকালেরটা চেঞ্জ করে সেটা আপডেট করো, তখন তো গিটে ওটাকে ট্র্যাক করবে। তো নর্মাল বেস্ট কেস হচ্ছে কি যে এই ফাইলটাকে গিটে না দেওয়াটা উচিত, .config.sample বা এক্সাম্পল নামে দিতে হয়, বাট অনেক প্রজেক্টে নাও থাকতে পারে। অর্থাৎ আমি কিন্তু এটা বলতেছি যে সমস্ত প্রজেক্টে এই ধরনের অপশনটা নাই, সেই ক্ষেত্রেও তুমি চাইলে গিট ইগনোরের মতো অপশন ইউজ করতে পারবা, এবং সেটা হচ্ছে আপডেট ইন্ডেক্স। আপডেট ইন্ডেক্স দিয়ে বলে দিতে হবে তোমার অ্যাজিউম আনচেঞ্জ, তারপরে ফাইলটাকে বলে দিতে হবে নামটা। আচ্ছা, এটা আমার গিটে অ্যাড করে দিই। ওকে, আসলে অ্যাজিউম আনচেঞ্জটা হচ্ছে গিটে আগে অ্যাড করতে হয়, ফাইলটা গিটে থাকতে হয়। অ্যাড হয়েছে। আচ্ছা, আমি একটু অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলেই যাই আর কি। হ্যাঁ, মনে করো যে আমাদের ডাটাবেজের হোস্ট এখানে দেওয়া আছে, মনে করো যে তোমার হলো 123.12.12.12, এইটা মনে করো আমার আইপি অ্যাড্রেস। আচ্ছা, এরপরে ইউজার মনে করো যে দেওয়া হলো রুট, পাসওয়ার্ড সাপোজ এখানে দেওয়া একটা ভ্যালু দেওয়া আছে আর কি। হ্যাঁ, আর ডাটাবেজ এটা মনে করো আমার ডাটাবেজ, এটা হচ্ছে আমার প্রোডাকশনের ক্রেডেনশিয়াল সাপোজ। আমি এটা ইয়ে করে দিলাম, তোমার কমিশন পুশ করে দিই। এটা মনে করো প্রোডাকশন সার্ভারে আমাদের ডাটাবেজের ক্রেডেনশিয়াল এটা দেওয়া আছে। এখন এই ফাইলটা গিট ইগনোরে আমি দিতে পারতেছি না, এটা অলরেডি মনে করো গিটে কমিট করা আছে, বাট সামহাও আমাকে রাখতেই হচ্ছে। আমি আসলে আমার অল্টারনেটিভ অপশন নাই। তো তখন আসলে আমার তো ক্রেডেনশিয়ালটা যদি আমি আপডেট না করি, যদি আপডেট করি তখন কি হবে দেখো, আমার লোকাল হোস্ট মনে করো যে পাসওয়ার্ড রুট ডাটাবেজ মনে করো সেম নামেই থাকলো। এখন এই চেঞ্জটা যদি আমি এখন আমার লোকালে করি এবং আমি যদি ভুলে যদি কমিট করে ফেলি, তখন কি প্রোডাকশনে কি আমার সোর্স কোড যাওয়ার পরে আর কাজ করবে? না ভাই, করবে না। তখন সেক্ষেত্রে আমার অপশনটা কি যে আমার আপডেট ইন্ডেক্স করে ফেলতে হবে। দেখো এখন আমার এটা আপডেট ইন্ডেক্স করার কারণে যেটা হচ্ছে, আমার এই চেঞ্জটাকে শেয়ার দেখো মানে চেঞ্জ হিসেবে ধরতেছে না। অর্থাৎ এই ফাইলে আমি যতই চেঞ্জ করি, কোনো চেঞ্জই শেয়ার চেঞ্জ হিসেবে ধরবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেম্পোরারিলি গিট ইগনোরে অ্যাড করার মতো আর কি অবস্থা। বাট এইটা খুবই সেন্সিটিভ, এবং একটু যদি মিস্টেক করে ফেলে অনেক বড় ধরনের রিস্ক থাকে আর কি। তো এটা না করা উচিত, কিন্তু অপশন আছে, আমি জাস্ট অপশন আছে সেই অপশনটা তোমাদেরকে দেখালাম। কিন্তু বেটার হচ্ছে বেস্ট প্র্যাকটিসটা অ্যাপ্লাই করো। সেটা কি যে কনফিগ ফাইলটা অলওয়েজ মনে করো যে তোমার রাখা যাবে না। এখানটাতে আমাদের config.sample.php নামের একটা ফাইল থাকবে, এবং যেই ফাইলটাতে আমার এই ভ্যালুগুলা থাকবে আর কি। এখানে মনে করো যে স্যাম্পল ফাইল বলে দিবে আর কি, যার যা দরকার সে সেটা আপডেট করে নিবে। এরকম একটা ফাঁকা ফাইল রাখতে হবে, এবং এই ফাইলটা গিট ইগনোরে দিয়ে দিতে হবে। এখন গিট ইগনোরে যদি এটা অলরেডি অ্যাড করা আছে সাপোজ, তখন আমি এটা কি করে করব? গিট ইগনোরে দিব, গিট ইগনোরে দিলেই কাজ করবে এটা? অলরেডি তো আমার গিটে অ্যাড করা আছে, তাহলে আমার কি গিট থেকে এটা রিমুভ করতে হবে আগে। তো গিট থেকে রিমুভ করার জন্য কি হবে? গিট আরএম, তার মানে গিট থেকে আমার ফাইলটা রিমুভ হয়ে যাও। এখন যদি আমি গিট স্ট্যাটাস দিই, আমার এখানে দেখো দেখাচ্ছি এই চেঞ্জগুলো আছে।
এখন যদি আমি গিট স্ট্যাটাস দেখি তো দেখতে পারবো যে আমরা আসলে এখন একটা কমিটে আগাই আছি, তো আমি পুশ করে দিলাম। সো প্রোডাকশনে এখন আমার স্যাম্পল ফাইলটা থাকবে আর গিটের ওই ফাইলটা থাকবে না। হ্যাঁ, এখন আমি যদি গিটের ফাইলটা আমার লোকালে যদি জেনারেট করি তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে আমি যতই চেঞ্জ করি আর কোনো চেঞ্জই সে আসলে ধরবে না, কারণ সেটা ইগনোর ফাইল হিসেবে কাউন্ট করবে এখন এই ফাইলটাকে আমার। ঠিক আছে, এই হলো মোটামুটি তোমার কমন যে জিনিসগুলো লাগে আর কি। তাহলে আজকে আমরা কি কি দেখলাম একটু রিক্যাপ করার ট্রাই করি। 1 নম্বরে কি দেখলাম আমরা? ডিফারেন্স বিটুইন গিট এন্ড সাবভার্সন। ঠিক আছে, গিটের জন্য কি একটা রিপোজিটরি ইনিশিয়ালাইজ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ইনিশিয়ালাইজ করলাম, তারপর তারপর ফাইল হচ্ছে গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করলাম, রিপোজিটরি তৈরি করলাম আমরা। তারপরে তোমার হচ্ছে Locally ফাইলটা একটা কি project কমিট করতে করলাম। হয়, কমিট করার কাজটা করলাম। তারপরে গিট মার্জ কিভাবে কাজ করে, কনফিগ ফাইলে রিজলভ কিভাবে করতে হয়। ঠিক আছে, মানে মোটামুটি তোমার একটা কাজ করার জন্য যতটুকু দরকার তার থেকে বেশি আমি এখানটাতে মনে করো ডিসক্রাইব করছি। এত কিছু তোমার কাজ করতে গেলে লাগবে না, দেখবা যে আরো সহজ কাজ করার জন্য। কিন্তু যেটাই হোক না কেন আসলে এক ক্লাসে গিটের এটা অনেক টাফ আর কি, কারণ গিট কিন্তু খুব ছোট জিনিস না, গিট কিন্তু একটা হিউজ ইকোসিস্টেম আর কি বলতে পারো। তো যতটুকু শিখছো, হ্যাঁ, আমাদের এই হ্যাঁ হ্যাঁ প্রজেক্টের কাজটা যদি মানে যখন থেকে শুরু করবেন একদম মানে একটা কোম্পানিতে যেভাবে সবাই কাজ করে ওইভাবে আর কি গিটের কাজগুলো করলে মেবি সবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্রজেক্টটাতে আমি ট্রাই করবো যে তোমাদেরকেও ইনভলভ করার। ঠিক আছে, সো তোমরা যদি ইনভলভ হও তখন তোমরাও কিন্তু গিটে প্রবলেম গুলা ফেস করবা, যে গিটে কি রে আরেকজন কোড দিয়েছে আমি মার্ক করতে পারতেছি না, প্রবলেম হচ্ছে। তখন যেটা হবে যে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবা যে আসলে আমার এইখানে ইস্যু হচ্ছে, তাহলে ওটাকে রিজলভ করতে পারবা পরবর্তীতে। ওকে, জি ভাই, ওটাও করা হবে ইনশাআল্লাহ। তখন কিন্তু শিখে নিতে পারবো আবার যে ভাই এটা পারতেছি না, এটা কিভাবে তখন একটু জাস্ট একটু ইয়ে করে দিলে তো হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ পাওয়া হ্যাঁ যাবে। ইনশাআল্লাহ, সমস্যা নেই, বলবা ওটা। তো এই হলো বেসিক মোটামুটি গিটের আর কি, আমরা এই জিনিসগুলো দেখলাম। তো এই যে ভিডিওটা তো আমি দিয়ে দিব তোমাদেরকে, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা, যে আসলে ভাই জি এখানে ভাই। বুঝতে পারতেছি না, তখন ওই জিনিসগুলো বলে দেওয়া হবে। আমার মনে হয় যে এই গিট পর্যন্তই থাকুক আজকে, কারণ এই গিট জি দেখার ভাই, পরে আজকে তোমাদের অন্য জিনিস আসলে আজকে না করাই উচিত। তো তোমরা এটা দেখো। জি ভাই ভাই। আমরা কি কালকে থেকে কি আমরা প্রজেক্টের কাজ শুরু করব? এখন তোমরা যদি বলো তাহলে শুরু করবো, আর অথবা তোমরা যদি চাও যে না আমরা আরো কিছু জিনিস দেখতে চাই, মানে একটা প্রজেক্ট শুরু করার আগে সাপোজ ডাটাবেস ডিজাইনটা আসলে কিভাবে করেন আপনারা, হ্যাঁ 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 এই হ্যাঁ, জিনিসগুলো অবশ্যই জানতে অবশ্যই চাই। ভাই। হ্যাঁ ভাই দেখান ভাই, Database ভাই যা যা লাগবে সবই দেখান ভাই, দেন আমরা প্রজেক্ট শুরু করি, এটাই ভালো হবে আমার জন্য। এবং ভাই দরকার হলে ডেটাবেস আপনি আরো 2-3টা ক্লাস নিয়ে দেখান, কারণ আমি প্রজেক্টে আমার মেইন এত প্রবলেমটা তাড়াহুড়া নেই ডেটাবেস দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ভাই, আমি দরকার হলে ভাই তোমার তাড়াহুড়ার করতে কিছু পারি। নেই ভাই। আচ্ছা, জি ভাই, তোমার যা মনে যা করো লাগে যে আপনি সবকিছু নিয়ে করতে ওকে, পারেন, এটা ভালো হয়। যদি এমন ভাই হয় আর যে একটা কোশ্চেন হ্যাঁ আছে। হ্যাঁ বলো। আচ্ছা, এই গিটেরই লাস্ট কোশ্চেনটা ওইটা হলো যে আমরা যখন কোনো প্যাকেজ ইনস্টল করি তখন যারা যে ওই যে নিচে যেগুলো কমেন্ট আকারে যেগুলো শো করে ওইটা কিভাবে করে? যখনই কোনো আচ্ছা, প্যাকেজ ওই যে ইনস্টল করি, হ্যাঁ, ওই ধরেন আমি একটা পিডিএফ জেনারেট করবো, পিডিএফ জেনারেট করার জন্য আমরা কম্পোজার রিকোয়ার তারপর যে ওই যে ওরা আচ্ছা আচ্ছা আচ্ছা, যেগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো কম্পোজার। কম্পোজার, তাহলে কাজ করি, তাহলে নেক্সট না, ক্লাসে তোমাদের কম্পোজারটা দেখাই। ও আচ্ছা জি ভাই, আপনি যেটা ভালো মনে করেন। জি কম্পোজার কিন্তু আসলে ছোট জিনিস না, মানে একটা কম্পোজারে বিশাল একটা জিনিস কিন্তু, মানে যে কোনো জিনিস আসলে ছোট না, ঠিক আছে, কিন্তু তার ডিটেল সম্পর্কে তোমার জানার জন্য আসলে দরকার হবে। তো জি ভাই। কম্পোজারের যদি করার পর যদি সময় পাই তাহলে ডাটাবেস ডিজাইনটা স্টার্ট করবো কালকে। ওকে, জি ভাই, হ্যাঁ কম্পোজারটাও তোমাদের জরুরি, কম্পোজারটা তোমাদের আসলে জানতে হবে, কারণ যেহেতু পিএইচপি তে কাজ করো, আগের আমলে ছিল যে ইনক্লুড করে করে ফাইল সিস্টেম আমরা কাজ করতে পারতাম, কিন্তু এখন আসলে ওই যুগ নেই, জামানা চেঞ্জ হয়ে গেছে। তো এখন তোমার কম্পোজার খুব ভালোভাবেই জানতে হবে, মানে নর্মাল জানলেও হবে না, মানে মোটামুটি লেভেলের জানতে আচ্ছা হবে। ঠিক আছে, ভাই, তো যা যা লাগবে ওগুলো দেখা দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। তাহলে কম্পোজারটা মানে তোমাদের স্টাফ তাহলে হওয়ার জন্য যেগুলো দরকার ভাই। এক্সপার্ট হওয়ার জন্য সব থেকে বড় জিনিস যেটা কি, যে তোমার আসলে কি নিজে প্র্যাকটিস করতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সটা আসলে গ্যাদার হয় কিন্তু তুমি যত বেশি কাজ করবা তত। আবার জি জি তার মানে এই না যে তুমি সারাদিন বসে কোড করলা মানে তুমি অনেক ভালো কিছু করে ফেলতে পারবা, তা না। তোমাকে আসলে মানে কম সময়ে বেশি কাজ করার প্র্যাকটিসটা থাকতে হবে আর কি। অর্থাৎ আমি মনে করো যে সারাদিন বসে অফিসে যে আমি
সকালে অফিসে গেলাম, যে আমি কোড করি, কোড করে টোরে মনে করো যে একাকার অবস্থা করে ফেলতেছি, জিনিসটা এমনটা না। তোমাকে আসলে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু তুমি কাজ করবা, এবং ওই কাজের ভিতরে তুমি তোমার সর্বোচ্চ মনে করো পটেনশিয়ালটা তুমি দেখানোর চেষ্টা করবা। তুমি চাইলে একটা প্রজেক্ট কিন্তু একদম মনে করো যে নর্মাল, অনেকে তো তোমরা লারাভেল কোর্স অলরেডি, মনে করো কন্ট্রোলারের ভিতরে কোড টোড করে টোরে মনে করো তুমি দিতে পারো, কিন্তু আসলে এর অনেক ড্রব্যাক আছে। যখনই কাজ করতে যাবা তখন তুমি জিনিসগুলো আমি দেখাবো আসলে ড্রব্যাকটা কোথায়, তুমি বুঝতে পারবা যে আসলে আমার এক ভাই জায়গায় আমার কোড একটা করার বেনিফিট না, আমার ক্ষতি এনে দিচ্ছে পরবর্তীতে। বলো। আর সেটা হচ্ছে ভাই, আপনি নতুন যে কোনো টেকনোলজি যখন শিখতেছেন, সাপোজ আপনি অনেকদিন ধরে লারাভেল নিয়ে কাজ করছেন, এখন আপনি নোড.জেএস এ শিফট করতেছেন, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এই টেকনোলজিটা আপনি মানে কিভাবে শিখলে একটু দ্রুত শেখা যায়? মানে আমার পার্সোনালি যে সমস্যাটা হয় যে হুম ডকুমেন্টেশন আমি করতেছি, লারাভেলের ডকুমেন্টেশনটা এমনি অনেক বড়, হুম তো হুম। ডকুমেন্টেশন পরে অ্যাকচুয়ালি আমি হয়তো জিনিসটা খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারতেছি না, বা আমার একটু লেট হচ্ছে। এই আচ্ছা জিনিসটা কেমনে একটু ফাস্ট করা যায়? আচ্ছা, বুঝতে পারছি। তোমার নর্মালি যেটা হয় যে দুইটা জিনিস খুব লাগে। একটা হলো কি, তুমি যে কোনো একটা সিস্টেমে যদি কাজ করে এক্সপিরিয়েন্স থাকে, তখন তুমি সবসময় সিমিলার জিনিস অ্যাপ্লাই করার ট্রাই করবা। তো আমি যেটা নিজে করি সেটা আমি তোমাদেরকে বলি। সাপোজ আমি তোমার হলো লারাভেলে কাজ করছি, এখন আমি নোট জিএস একটা প্রজেক্ট আমাকে করতে হবে। তো আমি তখন চেষ্টা করি কি নোট জিএস আর লারাভেলের কম্পারিজনটা দেখতে আর কি, যে কোন কোন জায়গায় মিল আছে অমিল আছে কোথায়। দেখো আমি তোমার একটা ফ্রেমওয়ার্ক দেখাই, ঠিক আছে? এই ফ্রেমওয়ার্কটা দেখবা যে ফুল লারাভেলের মতো, অ্যাডোনিস জেএস। এই ফ্রেমওয়ার্কটা যদি তুমি চলে যাও দেখবা যে ফুল লারাভেল স্টাইলের কোড হচ্ছে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাই, ডকুমেন্টেশনে যাই, গেটিং স্টার্টেড। দেখো লারাভেলে যেরকম আছে এখানেও সেই একই রকম। রাউটিং এ যদি যাও, লারাভেলের রাউটিং গুলা কেমন হয়? এই স্টাইলের হয় না লারাভেলের একদম। রাউট গুলা? একদম এক্স্যাক্টলি সেম না? হ্যাঁ। কিন্তু এটা কিন্তু নোট জেএস এর কোড, জি। ঠিক আছে? তো আমার চেষ্টা করি কি আমি সিমিলার জিনিস কোনটাতে মিল আছে ওটা দেখার জন্য আর কি। হ্যাঁ, তো আমার যদি নোট জেএস এ বলো আমি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করবো, তাহলে আমার মনে করে বাড়তি কিছু শেখার দরকার নেই, সেম কিন্তু কোডেই আপনাকে কাজ যদি করতে পারবো। কোম্পানি থেকে দেয় যে আপনার এই ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হবে, মানে আপনার পছন্দ মতো আপনি হয়তো ইউজ করতে পারছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার সেই ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন দেখতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই না আসলে এটা কাজ করলে হবে না, তাহলে আমাদের আসলে নোট জিএস এর জন্য সব থেকে জনপ্রিয় যে ফ্রেমওয়ার্ক একদম লাইট ওয়েট, যেটা এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক বলে আর কি। সো এক্সপ্রেস জিএস ইউজ করতে হবে। তখন আমি তার ডকুমেন্টেশন গুলো দেখবো যে এক্সপ্রেস জিএস আসলে কিছুই না, এক্সপ্রেস জিএস হলো একটা ভুয়া, মানে একদম বেসিক একটা স্ক্যাফোল্ড তোমাকে দিবে, বাকি কাজ তোমাকে নিজে করতে হবে আর কি। ঠিক আছে, তো আমি এদের যে কোড বেস যেগুলো আছে সেগুলো দেখবো, বাট তার আগে আমাকে দেখতে হবে আসলে আমি সিনট্যাক্স বুঝি কিনা, মানে আমার জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স আমার আইডিয়া আছে কিনা। ফার্স্টে আমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপরে আমার তার ফ্রেমওয়ার্ক শিখতে হবে। বেসিক একটা অ্যাপ্লিকেশন তুমি ডেভেলপ করবা, যে অ্যাপ্লিকেশনটা তুমি অলরেডি ওই প্রজেক্টে কোড, ছোট একটা প্রজেক্ট হতে পারে, মনে করো যে সিম্পল তুমি কিছু ডাটাবেজে কোয়ারি করবা, ডিসপ্লে করবা, ডিলিট করবা, এই ধরনের জিনিস। তো ব্লক সিস্টেম। হোক ব্লগ হোক, মনে করো তুমি ব্লগই করো, তো এই বেসিক একটা প্রজেক্ট তুমি করলা। টুল অপারেশন গুলো আর কি। হ্যাঁ, তাহলে তোমার হলো কি যে তোমার কিন্তু ইনিশিয়াল লেভেলে তোমার কোড বেস কিভাবে লিখতে হয় এই প্র্যাকটিসটা হলো। এর পরের স্টেপে গিয়ে তুমি যেটা করবা যে আমার আসলে এক্সপ্রেস ফ্রেমওয়ার্কের বেস্ট প্র্যাকটিস কি, তো আমি ওইটা দেখবো এখন। এটা যদি দেই আমি তখন অনেকগুলো আর্টিকেল পাবো, আমার এগুলো স্টাডি করতে হবে যে এক্সপ্রেস ফ্রেমওয়ার্কে আসলে বেস্ট প্র্যাকটিস গুলো কি কি হইতে পারে। আমি বিভিন্ন মানুষের আর্টিকেল দেখবো, ভিডিও টিউটোরিয়াল থাকলে দেখবো, দেখার পরে জানবো কোড বেজের স্ট্রাকচারটা কেমন হয়, বড় প্রজেক্ট হলে আমার স্ট্রাকচার কিভাবে সাজাবো, নর্মাল প্রজেক্টে কিভাবে হয়, এই জিনিসগুলো তখন তোমার একটু স্টাডি করতে হবে আর কি। এগুলা তোমার আসলে কি যে এক্সপিরিয়েন্সের সাথে তুমি অটোমেটিক্যালি তোমার হবে আস্তে আস্তে, বুঝছো? তোমার যে কোনো একটা জিনিস আগে ভালো মতো তুমি শেখো, তারপরে অন্য জিনিসে সুইচ করার কোনো ব্যাপার না। ইভেন তোমাকে যদি তুমি যদি যে কোনো একটা জিনিস যদি খুব সুইটেবল এবং খুব ভালোভাবে যদি তুমি শিখতে পারো, তুমি দেখবা যে তোমার একটা মোবাইলে ফ্রেমওয়ার্ক দিতে পারে, বলতে পারে যে তোমার সাপোজ বলে দিল যে আহ, এতে কাজ করো, এখন আইফোনের একটা অ্যাপ বানাবো, তো তুমি দেখবা যে তখনও করতে পারতেছো, খুব বেশি তফাৎ নেই। তোমাকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ফার্স্টে। সাপোজ আমি একটা অ্যাপ বের করে তোমাকে দেখাচ্ছি, ধরো আমরা পিএইচপি তে কাজ করি, তাতে কি আমরা মনে করো যে তোমার ওই আইফোনের প্রজেক্ট, তারপরে তোমার হলো অ্যান্ড্রয়েড এর প্রজেক্ট, এইগুলাতেও কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এগুলো ডিপেন্ড করে আসলে যে তোমার ওই বলে না যে সিএসসি ডিপার্টমেন্ট, মানে তোমার আসলে ইয়ে হইতে হবে আর কি,
পটাটো হইতে হবে, ঠিক আছে? সো পটাটো ডেভেলপার হইতে হবে তোমার। যে প্রজেক্টই তোমাকে দিক, তোমাকে প্রজেক্টটা শিখতে হবে, করতে হবে, ঠিক আছে? খুব বেশি ভাই তফাৎ না। আমি বলো। মনে করি কোন একটা ফ্রেমওয়ার্ক বা যা মানে যা কিছুতেই ঢুকি কিনা কেন, ওইটা আগে মেইনলি আসলে আউটলাইনটা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আসলে ফ্রেমওয়ার্ক তো আসলে কি সেট অফ রুলস, ঠিক আছে? তুমি চাইলে নিজেও ফ্রেমওয়ার্ক বানিয়ে নিতে জি, পারবা। তোমার আসলে কত প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি তোমার আছে, এটা হলো ইম্পর্টেন্ট। তুমি এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগে। দেখো, অনেক মার্কেটে, বাংলাদেশের মার্কেট প্লেসের কথাই আমি বলি, তুমি মনে করো যে লারাভেলে অনেক এক্সপার্ট, ঠিক আছে? এখন তুমি যদি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই যদি খুব ভালো যদি ডেভেলপার জি, হও, তো তুমি যদি গো ল্যাঙ্গুয়েজের জন্য যদি অ্যাপ্লাই করো কোনো জায়গায়, তোমাদের নিবে তারা। কারণ জানে কি যে প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করার তার অ্যাবিলিটি আছে। অর্থাৎ পিএইচপি থেকে গো ল্যাঙ্গুয়েজটা শিখতে তার 1 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু এ যেহেতু প্র্যাকটিক্যালি অনেক প্রবলেম ফেস করছে, তো আমাদের এই ধরনের একটা জায়গায় এসে সে কাজ করতে পারবে। হয়তোবা ইনিশিয়াল লেভেলে তার কোডটা একটু করতে দেরি হবে, কারণ আমার গো ল্যাঙ্গুয়েজে মনে করো যে আসলে পিএইচপিতে এইভাবে কাজ করতাম, তাহলে আমার নোডে কিভাবে কাজ করে বা গোতে কিভাবে কাজ করে অথবা অন্য প্রজেক্টে কিভাবে কাজ করে, আমার সিনট্যাক্স গুলা দেখে নেওয়া, সিমিলারিটিস গুলা দেখে নেওয়া, এইটা আমার জন্য ইম্পর্টেন্ট হয়। কিন্তু বিজনেস লজিক বোঝা, ইমপ্লিমেন্টেশনটা আসলে কি হওয়া উচিত, এই জিনিসটা তো আসলে সব জায়গাতেই কমন। ভাই এক্সপার্ট হওয়ার জন্য কি আসলে ইয়া মানে প্রবলেম সলভিংটা কি মাস্ট নিডেড? হ্যাঁ, অবশ্যই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমার দরকার। না হলে তুমি আসলে কি যে তুমি যত বেশি প্রবলেম ফেস করছো, তুমি তার সলিউশন তত বেশি জানবা। এটা কিন্তু সাধারণ ব্যাপার। না হলে এমন একটা প্রবলেম তোমার জি, আগে সামনে আসলো যে প্রবলেমটা তুমি কখনো ফেস করোনি, তোমার ওটা কিন্তু অনেক সময় লাগবে সলভ করতে। কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে, সহজে তুমি সলভ করতে পারবা তখন। ম্যাক্সিমামরা ওরা আসলে প্রেফার করে যে সি প্লাস প্লাস, পাইথন, জাভা, পিএসপি দিয়ে আসলে তেমন প্রবলেম সলভিং মানে করে না এরকম। পিএইচপি আসলে প্রবলেম সলভিংটা আসলে মানুষের ধারণা কি, পিএইচপি নিয়ে একটু খারাপ ধারণা মানুষের অলরেডি আছে আগাগোড়াই। পিএইচপি তে এখনো পর্যন্ত মনে করে যে পিএইচপি মানে হচ্ছে তোমার একটা ল্যাঙ্গুয়েজ যেখানে মনে হয় নর্মাল একটা পেজ বানানো যায়, এই ধরনের একটা কনসেপ্টই মানুষের ভিতরে আছে, ঠিক আছে? তুমি বিভিন্ন ধরনের পিএইচপি এক্সপার্ট অথবা অন্য ধরনের যে কনফারেন্স গুলো হয়, কনফারেন্সে বিভিন্ন তুমি কথাবার্তা শুনতে পারো। তার ভিতরে একজনকে তোমরা চিনো কিনা জানি না, মোজাম্মেল ভাইকে চিনো কিনা জানি না, ঠিক আছে? উনি ব্যাকপ্যাকে ছিল আগে। আহ, সেলিম ভাই গেছিনি? আচ্ছা, ইনি হলো তোমার জাভা ডেভেলপার। হ্যাঁ, তো ইনার মনে করো যে এই আমাদের কনফারেন্সে এসে উনি এই একটা কথা বলছিল এরকম, যে উনি বলছিল যে লারাভেল ফ্রেমওয়ার্কটা যে আসলে একদম পুরো জাভার মতো, আমি জানতামই না, আমি অনেক পরে এসে জানছি আসলে এটা দিয়ে তো অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো আসলে মানুষ না জেনে তখন একটা মনে করো অ্যাজাম্পশনের উপরে কথা বলে দেয়, যা না পিএসপি মানেও তো এই হবে না, নোড জিএস মানে সেই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হওয়া যাবে না কখনোই। তোমরা চেষ্টা করবে আমি ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না হয়ে প্রবলেমটা কি এবং তার সলিউশনটা কেমন হবে এইটা নিয়ে সবসময় তোমরা চিন্তা করবা। তাহলে দেখো যে কোনো অসুবিধা নেই, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমার দিক তুমি মন খারাপ করা যাবে না যে আমার পিএইচপি তে কাজ করতে, আমি পিএইচপি তে কাজ করার খুব আগ্রহ, আমার নোড জিএস এ কাজ করতে দিছে, অসুবিধা নেই, নোড জিএস এ কাজ করবো। শেখার ক্ষেত্রে কোনো ইয়ে নেই তোমার, প্রবলেম নেই। যে কোনো জিনিস শেখার শেখার ক্ষেত্রে কোনো ইয়ে নাই তোমার, মনে করো যে আসলে মানে মনের থেকে যে একটু মানে এ থেকে আসবে, যদি অনেক সময় আসে না যে খারাপ লাগে যে এটা, এই ধরনের ব্যাপার না আসলে ভালো, ভালো কিছু করতে পারবা তাহলে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যতটুকু ভাই দেখছি রিসেন্টলি আমার এই সেটা প্রবলেম মনে আমি হচ্ছে আর ফেস কি। করছি। আচ্ছা, কি ধরনের প্রবলেম ফেস করছো? আমি আসলে একটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম, তো ওরা আসলে আমাকে নিয়োগ নিছে। আচ্ছা তো আচ্ছা আমি তো মানে লারাভেল ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করছিলাম, তাদের ওখানে রিকোয়ারমেন্ট ছিল লারাভেল এন্ড কোডিনেটর। তো আমাকে আচ্ছা দিয়ে আসলে তারা কোডিনেটরের কাজ করে দিচ্ছিল, আমি যে আসলে কোডিনেটর কিছুই পাই না। আচ্ছা 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 তারপর আহ, তারা আসলে কিছুদিন আমাকে বললো মানে আমি শিখিয়ে দিতে, মানে তারা শিখাবে সেটা বলছে। তা আমার আসলে মানে যেহেতু কোডিনেটর পছন্দই না, সেজন্য আমি বলছি না, আমি আসলে আপনাদের সাথে কন্টিনিউ করা পসিবল না। না, এটা ওইটা হইতেই পারে, এটা অস্বাভাবিক না। মনে করো যে তোমার তোমার আগ্রহ যদি কোনো জায়গায় না থাকে আসলে, তাহলে না কাজ করাই ভালো।
কারণ তুমি ভালো আউটপুট দিতে পারবে না, জি এটা ব্যাপার। তোমার এটা কেমন জানি ভাই, কি রাগ হয়। কোডিগনেটর তো অনেক আগের টেকনোলজি। তোমার মনে করো লারাভেলের কিন্তু 2000 কত 2000 তোমার 11 সাল বা 12 সালের দিকে মানে লারাভেল ফার্স্ট আসছে আর কি। তো ওই ইনিশিয়ালি যেটা ছিল যে ওদের যে মেইন যে আর কি ওই টাকলা লারাভেলের, ঠিক আছে, ও কোডিগনেটরে কাজ করতো আগে, করতে গিয়ে দেখে গেছিল অনেক ফিচার টিচার টেইলার নাই। টেইলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেইলার অটেল, তা অটওয়েল না অটেল না কি জানি না। তা ও হ্যাঁ হোটেল হোটেল ও তোমার পরবর্তীতে এই লারাভেল 1 ফ্রেমওয়ার্কটাকে ইমপ্লিমেন্ট করলো, যে এটা জাস্ট মনে করো যে আপডেট ভার্সন কোড ইগনাইটারের। পরে এটাই জনপ্রিয় হলো আস্তে আস্তে, কন্ট্রিবিউটর প্রচুর ছিল, অনেক জনপ্রিয় হয়ে গেল। ভার্সন 4 থেকে লারাভেল খুব ম্যাচিওর হয়েছে, 5 আসার পরে তো ব্যাপক চেঞ্জ। আর এখন যে প্যাটার্নটা দেখো লারাভেলের, এটা হচ্ছে ভার্সন 5 এর। 4 পর্যন্ত সম্পূর্ণ ছিল সেপারেট আর কি, অন্য রকমের কোড বেস ছিল ওদের। ওরা তো ভাইয়া স্যাম্পনি কে ইউজ করছে। সিম্ফনি তো কম্পোনেন্ট ইউজ করে না, এরকম কোনো ফ্রেমওয়ার্ক পিএইচপি তে নাই। সিম্ফনি তোমার হচ্ছে কম্পোনেন্ট গুলা সবাই ইউজ করে, কিন্তু ফ্রেমওয়ার্কের প্যাটার্নটা ডিফারেন্ট। লারাভেল লারাভেল, সিম্ফনি ফ্রেমওয়ার্ক সিম্ফনির মতো, জেন্ডের মতো। কিন্তু আমাদের এই যে কম্পোজার আসার পরে বেনিফিটটা তো এটাই যে 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 কোনো কিছু যেটাই ভালো জিনিস সে ইউজ করতে পারে, এটাই হলো সুবিধা। যেমন লারাভেলের, যেমন তোমার যদি খুব বড় প্রজেক্ট ক্রিয়েট করতে চাও, তোমার মনে করো যে লারাভেলের যে আমাদের ডাটাবেজের ওআরএম যেটা, এটা আসলে অ্যাক্টিভ রেকর্ড প্যাটার্ন ইউজ করে, ইলুমিনেট। এইটা থেকে জি ইলুমিনেট কি যেন বলে ওটার নাম, লারাভেলের ভুলে গেলাম তো। আচ্ছা, তো এইটা থেকে বেটার হচ্ছে তোমার মনে করো যে ডকট্রেইন। হ্যাঁ, এবং এটা সিম্ফনি আচ্ছা ইউজ করে, এটা হলো একদম পিওর ওআরএম। ডকট্রেইন ভার্সেস এটা এলোকুয়েন্ট, সরি ইলুমিনেট না, এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট আর কি। এটা তোমার অনেক ইলিকুয়েন্ট better। ওআরএম এদের হ্যাঁ রিলেট হ্যাঁ হ্যাঁ, এই ডকট্রেইন কিন্তু হিউজ। একটা আছে কুয়েরি বিল্ডার একটা আছে ইলিকুয়েন্ট। কোয়ারি বিল্ডারটা আসলে তোমার অত ইয়ে না, মানে কোয়ারি বিল্ডার তো র কোয়ারি করার মতো, ওআরএম ইউজ করাই বেটার, ঠিক আছে, কারণ আমার কাছে অনেক কোয়েরি বেনিফিট। বিল্ডার তো সিকোয়ার্ড না অ্যাকচুয়ালি। এগুলো তোমার বোঝা মানে আর কি, যে এগুলো আমার তফাৎটা কি আমার দেখানো তো হয়। ইলিকুয়েন্ট পছন্দ। ইলোকুয়েন্টই বেটার, মানে লারাভেলের ভালো প্র্যাকটিসে যদি তুমি যাও তো এলোকুয়েন্ট ইউজ করাই ভালো। মানে এটা যেটা হয় যে মডেল আর প্রোভাইড করে তো লারাভেল নিজেই বেনিফিটটা বেশি। হ্যাঁ জি ওইটা ইলিকুয়েন্ট প্রোভাইড করে। এই দেখো, ভাই আমাদের একদিন একটু ইয়া করে দেন, হ্যাঁ ওই বলো। যে প্রবলেম সলভিং একদিন একটু মানে ওইখানে একটু দিয়ে দেন টাইম প্রবলেম সলভিং এ, যে আমরা তো আসলে কিভাবে কি স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। ভাইয়া কি এফএম আইসিডিসি করছেন কখনো? আমি না বুঝি নাই কথাটা। এফএম আইসিডিসি করছেন, মানে আইসিডিসি যে প্রবলেম সলভিং কন্টেস্টটা হয় ওই ভার্সিটি লাইফে? আইসিপিসির কথা বলতেছেন, ওই যে কন্টেস্ট আর কি আছে। ও আচ্ছা আচ্ছা, কোড কন্টেস্ট যেটা, ওই রকম ভাবে করা জি হয় জি। না। ওই যে প্রোগ্রামিং কন্টেস্ট। প্রোগ্রামিং কন্টেস্টে আমাদের ক্লাসের ছেলেপিলে করতো, এসিএম টেসিএম করতো। আমার রুমমেট যেগুলা ছিল ওগুলা খুব করতো, বাট আমার কখনো আগ্রহ ওইভাবে হয়নি। ওই সময় আসলে আমি কোডিং আমি ভাই ভার্সিটির প্রথম 2 বছর হচ্ছে একটা প্রবলেম সলভিং এর প্রচুর টাইম দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট আছে। আমার তো মনে করো যে তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একজন তোমার হলো এখন এতে আছে, আইবিএম এ জব করে, একজন ফেসবুকে আছে, একজন তোমার হচ্ছে অ্যামাজনে আছে, ঠিক আছে, এরকম বড় বড় পজিশনে আছে সব, গুগলে আছে একজন, মাশাআল্লাহ। ঠিক আছে, আমাদের ব্যাচের। ওরা খুব ভালো প্রোগ্রামার ছিল আর কি ইউনিভার্সিটিতে। তো ওই যে দেখা গেল যে ল্যাবে বসে 15-20 মিনিটের ভিতরে ল্যাবে প্রবলেম সলভ করে বেরিয়ে চলে যেত। তো একজনকে জিজ্ঞেস করছিলাম যে দোস্ত তুই এত ভালো প্রোগ্রামিং পারিস, মানে বিষয়টা কি, রহস্যটা একটু বল। তো ও আমার রিপ্লাই দিছিল কি যে আসলে জন্মের পরে তো সিদ্ধান্ত নেওয়া যায় না, তবে যখনই বুঝতে শিখছি তখনই এটাই আমার পরিকল্পনা ছিল যে আসলে বড় হয়ে মনে কর যে কম্পিউটার ইঞ্জিনিয়ারই হবো। এই জন্য ওইভাবেই আমার প্রিপারেশনটা ছিল। আর আমরা মনে করো যে তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে জানছি যে আমি সিএসসি তে পড়ি। এর আগে আমি জানতাম যে আমি এখন ভর্তি হয়েছি তোমার হলো সিভিলে, গিয়ে দেখি যে আমার সিভিলে রোল নাই, বলছে একদম CSE একদম। তে। ঠিক আছে, তো আমার আর তাদের পার্থক্যটা তো অনেক থাকবেই। হ্যাঁ, এরকম মানে
কিছু এক্সেপশনাল কেস থাকবেই আর কি, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। ভাইয়া কোন ইউনিভার্সিটিতে ছিলেন? আমি হচ্ছে কুয়েট। কুয়েটে। এই মোটামুটি চলে আর কি। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ও কুয়েট, খুলনা ইউনিভার্সিটি আচ্ছা অফ আচ্ছা। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। নেক্সট দিন হচ্ছে আমরা তাহলে কি শিখতেছি, হ্যাঁ হ্যাঁ বলো। আর নেক্সট দিনে আমরা কি শিখতেছি? নেক্সট হচ্ছে কম্পোজারটা দেখবো কম্পোজার। আমরা। কম্পোজার দেখবো, কম্পোজার দেখার পরে তারপরে তোমার হচ্ছে ডাটাবেস ডিজাইনটা দেখবো। আমাদের যে অ্যাপ্লিকেশন যেটা আমরা জেনারেট করব ওইটার একটা ডাটাবেস ডিজাইন আমরা নরমালি করে তারপরে মনে করো যে তোমার প্রজেক্ট ইনস্টলেশন, তারপরে তোমার তোমার আইডি সেটআপ কিভাবে করবা, টেস্ট কেস কিভাবে লিখবা, মানে আমরা তো টিডিডি প্যাটার্নটা ইনিশিয়ালি ফলো করবো আর কি, তারপরে দেখাবো না, এরপরে নিজেরা প্র্যাকটিস করবা। তো কোড বেস টেস্ট কিভাবে করতে হয় এই জিনিসগুলো হবে। গ্রিন কালার মানে এরকম, মানে স্ল্যাকের মতো আর কি, রেড আর গ্রিন এই দুটা কালার। গ্রিন মানে তুমি হ্যাপি, রেড মানে তুমি আনহ্যাপি, ঠিক আছে? এটা মাথায় রেখে তোমার কোড করতে হবে, ওটা দেখাই দিব আর কি, অসুবিধা নেই। এটা হলো মানে ঠিক আছে। নর্মাল প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে এইভাবে থাক, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। কালকে জি ভাই। ওকে ভাই। ইনশাআল্লাহ রাত 10টার সময় টেলি কম্পোজার নিয়ে স্টার্ট করবো। তোমরা চাইলে একটু দেখে রাখতে পারো কম্পোজারটা কিভাবে ইনস্টল করে বা আনুষঙ্গিক জিনিসগুলা কমান্ড গুলা কি হয় না হয়। এই কম্পিউটার আমরা লারাভেলে যে কাজ করি ভাই, কম্পিউটারের বেসিক টুকটাক নলেজ আছে, বাট একটু ডিপ নলেজ। লারাভেলের কনফিগ ফাইলটা বুঝতে পারলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। তো কনফিগ ফাইলটা যদি তুমি বুঝো পুরাটাই আসলে কি আছে তাহলে তোমার জন্য যথেষ্ট। ওকে, ওইটা আমি দেখাই দেবো কালকে, তো ওইটা একটু স্টাডি করো। Okay. বাট তোমার মনে হয় কি কম্পোজারের থেকে গিটটা তোমরা ভালো করে দেখো এখন। ওকে ভাই। জি ভাই। গিটটা দেখো, তারপরে কম্পোজারটা ক্লাস নেওয়ার পরে তারপর কম্পোজারটা তোমরা স্টাডি করো। তো এই উইকে তোমরা কম্পোজার, গিট এই রিলেটেড জিনিসগুলো স্টাডি করবা। মানে তোমরা এই জিনিসগুলো যত জানবা তোমাদের জন্যই লাভ আছে, ঠিক আছে? জি ভাই ভাই। গিটে একটা প্রশ্ন ছিল ভাই। বলো। হ্যালো, ওই যে ভাই মনে করেন যে আমি কমিট করলাম 2-3টা, হ্যাঁ, তো আমি হ্যাঁ, আর কি মানে লাস্ট আর কি রোল ব্যাক করতে যাচ্ছি কোন একটা কমিটে, সেক্ষেত্রে কি করব? মানে দেখা গেছে যে আমার ভুল হয়েছে ব্যাক বা করা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি একটা কমিট করে ফেলছো বাট তুমি চাচ্ছ যে ওই কমিটটা আসলে ফেলে দিবা, রাখবা না, এরকম তো ব্যাপারটা। হ্যাঁ 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 কমিট যদি তুমি সার্ভারে পুশ করে ফেলো তাহলে কিন্তু কমিট ফেলে দেওয়ার কোনো অপশন নাই আর, ঠিক আছে? ফেলতে পারবা, কিন্তু সেটা ক্ষেত্রে হবে কি যে তোমার কোডটা আবার ফোর্স করতে হবে পুশ করার জন্য, নরমালি না হলে রিজেক্ট করে দিবে গিট। সো নিয়মটা হচ্ছে যে তোমার যদি সেম ব্রাঞ্চ হয় তখন তুমি রিসেট করতে পারবা, বাট সেম ব্রাঞ্চ না হইলে খুব রিস্ক জিনিসটা। তারপর আমি তোমার দেখাই দিই। মনে করো যে আমি এখানে আমার এইটা আমার লাস্ট কমিট ছিল, এটা আমার কারেন্ট হেড আছে, আমি চাচ্ছি এই কমিটটা ফেলে দিব, আমি এটা রাখবো না। তখন আমার এই কমিটে মনে করো আইডি। যে আমি চেক আউট করব। দেখো আমার হেড ডিটাচ হয়ে গেছে এখন। এখন আমার কিন্তু দেখো যে আমি স্পেসিফিক এই কমিটে চলে আসছি, কিন্তু এখন এই নিউ ব্রাঞ্চের কমিটে কিন্তু চলে আসছি। যদি তুমি গিট স্ট্যাটাস দেখো তাহলে দেখো যে এইটা কিন্তু তোমার থেকে গেছে। এখন এইটা আমি যেটা করলাম এটা হচ্ছে একটা তোমার সফট, মনে করো যে আমি জাস্ট সুইচ করলাম ওই স্পেসিফিক কমিটে, কিন্তু তুমি মনে করো যে কমিট না, তুমি চাচ্ছ যে তোমার পুরো কমিটটাকে তুমি ডিলিট করে দিতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার আগে যেটা করি গিট রিসেট দিয়ে আমি আবার হেডে চলে যাই। সরি, গিট লগে যাই আপনার। আচ্ছা, আমি আগে কিন্তু এখানে ছিলাম। আমার এখন আমার এই কমিটটাকে আমরা ফেলে দিতে চাচ্ছি। কমিটের হিস্টোরিতে যাই, এখানে দেখুন আমি এখানে করে দিতে পারি যে রিসেট কারেন্ট ব্রাঞ্চ টু হেয়ার, একটা অপশন আছে, ঠিক আছে? অথবা তুমি চাইলে এখানে যে এই কমিটটাকে ড্রপ কমিট দিতে পারো, দুইটা অপশন আছে তোমার।
যদি তুমি ইন্টারফেস ইউজ করো তখন এইভাবে করতে হবে তোমার। আমি সাপোজ এইখানটাতে আমি রিসেট করে নিয়ে চলে আসি, তো রিসেট কারেন্ট ব্রাঞ্চ টু হেয়ারে যদি দেই, তখন তোমার কাছে অপশন চাবে যে তুমি কি ধরনের চেঞ্জটাকে আনবা। সফট চেঞ্জ করলে যেটা হবে যে ফাইল চেঞ্জ হবে না, শুধু স্টেজে থাকবে জিনিসটা। আর হার্ড যদি দাও তাহলে ফাইল সহ রিভার্ট হয়ে যাবে, অর্থাৎ লোকালেও ফাইল থাকবে না। লোকালে যদি কোনো নতুন ফাইল অ্যাড করে থাকো সেটাও তোমার ডিলিট হয়ে যাবে। আর একটা অপশন আছে যে তুমি কিপ রাখতে পারো, তাহলে লোকালের ফাইলটা থাকবে। তো হার্ড রিসেট মানে হলে একদম মনে করো যে তোমার একদম রিসেট হয়ে এখানে চলে আসবে, আগের কমিট ডিলিট হয়ে যাবে। তো আমি এটা দিলাম, দেওয়াতে দেখো আমার যে রিসেটটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি গিটের লকটা যদি দেখি, তো দেখো যে তোমার আগে আমাদের মাথার উপরে একটা ডট 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 ছিল না, সেটা কিন্তু নাই। এখন দেখো হেড কোথায় চলে আসছে, তার যেটাতে আমরা নিয়েছিলাম সেখানে চলে আসছে কিন্তু, দেখছো? বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইভাবে করা যেতে পারে আর কি। হার্ড রিসেট আছে, সফট রিসেট আছে, অনেকগুলো একভাবে করা যায়। এগুলো ইন্টারফেস থেকে করাটাই বেটার, না হলে তোমার বোঝা মুশকিল হয় আসলে কোনটা রাখবো কোনটা রাখবো না। তো ইন্টারফেস থেকে এটা উচিত, বাট বেসিক কমান্ড গুলো আগে ইন্টারফেসের আগে তোমরা কমান্ড লাইনে দেখে নিও, কারণ টার্মিনালে যখন তুমি চলে যাবা তখন তার ইন্টারফেস পাবা না, তখন তুমি তোমার এই অ্যাকচুয়ালি লিখেই করতে হবে। তো লেখাটা তোমাকে জানতে হবে, এবং তোমার যদি ইন্টারভিউতে যাও গিট রিলেটেড যদি প্রশ্ন করে, তো তোমার কিন্তু ইন্টারফেস থেকেই করবে, মানে সরি টার্মিনাল থেকেই করবে, ইন্টারফেস থেকে করবে না। সো টার্মিনালটা আগে শেখো, তারপরে ইন্টারফেসের যেগুলা ক্রিটিক্যাল জিনিস, যেমন এইগুলা কিন্তু একটু কমপ্লেক্স টাস্ক গিটের ভেতরে, সো এইগুলা ইন্টারফেস থেকে করো। কিন্তু নর্মালি মনে করো যেটা কমিট করা, তারপরে তোমার মনে করো যে পুশ করা, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা, এইগুলা তুমি টার্মিনাল থেকে করো। তাহলে তোমার প্র্যাকটিসটা থাকবে, দেখবা যে ইন্টারভিউ বোর্ডে তুমি কোশ্চেনের আনসার সহজ দিতে পারবা। তারপরে আচ্ছা ভাই, গিট এই যে মার্জ কি, রিবেস কি, এর ডিফারেন্স, এগুলো একটু স্টাডি করবা। এগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে, খুব কমন একটা প্রশ্ন, গিট মার্জ এবং রিবেস এর পার্থক্য কি? এটা থাকবেই মোটামুটি, মনে করো যে ইন্টারভিউ দিতে গেলে এই প্রশ্ন করবে। রিভার্সটা কি মানে বুঝলাম, এই দুটো পার্থক্য কি বলবেন একটু, জিনিসটা ক্লিয়ার না। এটা হচ্ছে মনে করো যে তোমার রিবেজের অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি যে তোমার রিবেজ করলে লিনিয়ার একটা তুমি হিস্টোরি পাবা, অর্থাৎ এরকম একটা হিস্টোরি পাবা। ডান পাশের এই পোর্শনটা নাই, মনে করো যে এরকম এরকম নাই, অর্থাৎ কোন ব্রাঞ্চের থেকে কোড মার্জ হয়েছে এটা থাকবে না, জাস্ট কমিটটা নতুন এই ব্রাঞ্চে অ্যাড হয়ে যাবে। কিন্তু কোন ব্রাঞ্চ থেকে কমিটটা আসছে এই হিস্টোরিটা থাকবে না, মার্জ করলে ওই হিস্টোরিটা থাকে। ও আচ্ছা আচ্ছা। অর্থাৎ লিনিয়ার হিস্টোরির জন্য নরমালি রিবেজ ইউজ করে, অনেকে রিবেজ পছন্দ করে, অনেকে করে না। আরো কয়েকটা জিনিস আছে, যেমন মনে করো এইটা তো তোমার হলো গিটের একটা অপশন গেল, কিন্তু আরো কিছু ব্যাপার আছে, যেমন এই গিটটাকে আমার যে রিপো যেটা ক্রিয়েট করলাম, রিপোকে অনেকে চাইলে ফোর্ক করতে পারে। ফোর্ক করলে আসলে কি হয়, এটা একটা ব্যাপার আছে, এটাও তোমার মনে করো ইম্পর্টেন্ট জিনিস। আমি মনে করো ফর্ক করলাম, ফর্ক করলে যেটা হবে যে আমার একটা নিজের একটা কপি ক্রিয়েট হবে। তো আমি ওইখানে চেঞ্জ করলাম, করার পরে তোমার এখানটাতে যদি আমার পারমিশন থাকে, তাহলে আমি আবার ওই ব্রাঞ্চ থেকে পুল রিকোয়েস্ট পাঠাতে পারি, তখন তুমি পুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তোমার ব্রাঞ্চে ওটা চলে আসবে। ওপেন সোর্স প্রজেক্ট গুলাতে এই ফর্ক করে কাজ করতে হয়, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আরো কিছু জিনিস আছে, যেমন এখানে মনে করো ট্যাগ আছে, ট্যাগের কাজ কি? মনে করো আমি আমার যে সোর্স কোড যেটা আছে, সাপোজ আমি আমার মাস্টার যে সোর্স কোড আছে আমি এটাতেই গেলাম, সরি আমি একটা নতুন একটা ট্যাগ ক্রিয়েট করলাম। সাপোজ আমি একটা ট্যাগের ভার্সন দিলাম 1.0, এটা আমার ট্যাগ, এটা মেইন ব্রাঞ্চ থেকে নিলাম। এখন আমি প্রজেক্টে কি কি রিলিজ করলাম এখানে আমি দিয়ে দিই, যেমন রিলিজ 1.0, এখানে আমি কি কাজ করলাম তার ডেসক্রিপশন থাকতে পারে। দেওয়ার পরে আমি জাস্ট এটা পাবলিশ রিলিজ করলাম, তখন আমার একটা ট্যাগ ক্রিয়েট হবে। তোমরা যখন লারাভেল ডাউনলোড করো, সেই লারাভেলে কিন্তু এই সেই ভার্সন নাম্বার থাকে, যে 1.0, 2.0, 5.38, 5. অমুক তমুক যে ভার্সন থাকে না, ওগুলো হচ্ছে ট্যাগ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার সেই ট্যাগ নাম্বার, এখানে দেখো একটা ট্যাগ চলে আসছে। তুমি মনে করো যে এই 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 ব্রাঞ্চটার মনে করো যত কোড আছে, সাপোজ এটা যদি কোনো প্যাকেজ হতো, সেই প্যাকেজটাকে আমরা প্যাকেজ লিস্টে দিতে পারি। সো প্যাকেজ লিস্টে যদি আমরা দিতে চাই, দিতে গেলে তখন তোমার নিয়মটা হচ্ছে, মনে করো এখানে তোমার সেই প্যাকেজটা, সাপোজ আমি একটা একটা প্যাকেজেই যাই,
লারাভেল, এই যে লারাভেল ফ্রেমওয়ার্কটা এখানেই থাকে। এখন মনে করো যে কোন ভার্সন চলতেছে, এই যে ভার্সন চলতেছে তোমার, এগুলো হচ্ছে আরেকটা ট্যাগ। তো আমি যদি চাই যে এই ভার্সনটা ইনস্টল করব, তখন আমার জাস্ট ওই ভার্সনে যেতে হবে তোমার, এটা আনডিফাইন্ড বলে, অথবা ওদের গিট থেকেও দেখে নিতে পারো তুমি ওদের ট্যাগগুলো কি কি আছে। এই যে ট্যাগগুলো দিয়ে দিছে কিন্তু, এই যে 8.5.15 14 13 দেখছো ট্যাগগুলো বলা আছে, কোন ভার্সনে কি কাজ করছে এখানে গেলে দেখতে পারবা যে কি চেঞ্জ আছে না আছে। সাপোজ এই ভার্সনে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখা যাবে কি আছে না আছে। এইগুলো হলো মোটামুটি ট্যাগ করে রাখে আর কি, 146টা ট্যাগ আছে ওদের। এবং এখানে কোন ভার্সনে কি চেঞ্জ করছে তার ডিটেইলটা এখানে দেওয়া আছে। এইভাবে ট্যাগ কাজ করে। তো ট্যাগও অনেক ইম্পর্টেন্ট জিনিস, ট্যাগটাও দরকার হয়। নর্মালি প্রোডাকশনে ডিপ্লয় করলে একটা ট্যাগ ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে নিয়ম, সেফ সাইড। প্রোডাকশনে নর্মালি তোমার ব্রাঞ্চের থেকে রান্না করে ট্যাগ ক্রিয়েট করে দেয় অনেকে, অনেকে অনেক ধরনের আসলে কি যে তোমার প্র্যাকটিস ফলো করে আর কি। ট্যাগটাও খুব ভালো জিনিস, যে কোনো একটা কোড তুমি ডিপ্লয় দিবা, একটা ট্যাগ করে দিবা যে কোন ভার্সন চলতেছে তোমার প্রজেক্টের, মনে করো অ্যাপ্লিকেশনের ভার্সন 1.0, পরে দিলে 1.1, 1.2, 1.3, ভার্সনে মেজর চেঞ্জ হয়ে গেছে তুমি 2 করে দাও, ভার্সন 2। এগুলো কিন্তু ভার্সনিং এর একটা নিয়ম আছে, যেমন 8 হচ্ছে মেজর ভার্সন, ঠিক আছে, 5 আর 15 এগুলো হচ্ছে প্যাচ, আর 5 হচ্ছে তোমার মাইনর ভার্সন। সো 8 হচ্ছে মেজর ভার্সন, যদি 9 হয়ে যায় কখনো তখন তোমার হিউজ চেঞ্জ বুঝে নিতে হবে, 8 to 9 এর একটা ব্রেকিং চেঞ্জ থাকতে পারে। আর 5 যেটা 4 5 এগুলো হচ্ছে কম চেঞ্জ আর কি, এগুলোতে খুব একটা ইফেক্ট হয় না। আর এগুলো হচ্ছে প্যাচ ভার্সন, এগুলোতে কোনো ইফেক্টই থাকবে না, মানে এই ভার্সনে যেটাই থাকুক না কেন কোনো প্রবলেম নাই। এগুলো তোমার সমস্ত কিছু কম্পোজার ফাইলে ডিফাইন করে দেওয়া যায় যে আসলে কোন ধরনের প্যাটার্ন ফলো করে তোমার আসলে এই ভার্সনিংটা ইউজ করবে না করবে, ডিটেল থাকে আর কি। ঠিক আছে, এই এগুলো আস্তে আস্তে আসলে কি যে বুঝতে পারবা সবকিছু, তোমাকে জাস্ট আসলে কাজ করতে হবে আর জিনিসগুলো একটু দেখতে হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আসলে তোমার গুগলে সার্চ করবা, দেখবা যে আসলে গুগল কি বলে, মানুষ কি বলে, হ্যাঁ দেখবা যে তোমার ওই জিনিস সম্পর্কে ধারণা ক্লিয়ার হচ্ছে। দেখো এটা কতজন ফোর্ক করছে, 20,800 জন মানুষ মনে করো যে এই লারাভেল রিপোর্টটা ফোর্ক করে নিয়ে নিছে। ঠিক আছে, ভাইয়া ফর্কের বিষয়টা একটু বলবেন? মনে করো যে আমি একটা ফর্ক করলাম, আমি লারাভেল প্রজেক্টটাকে আমি যদি চাই আমি এখানে ফর্ক লিখতে পারি। ফর্ক করলে হবে কি যে লারাভেলের যে কোড বেস আছে সেই কোড বেসটা আমার রিপোর্টে চলে আসবে। আমি একটা ফর্ক করে দেখাচ্ছি। সাপোজ আমি লারাভেল ফর্ক করলাম, তাহলে দেখো যে আমার এটা কি এখন আছে, এই রিপোর্টটা আমি ডাউনলোড করলে এখন আমি লারাভেলের সব চেঞ্জ পেয়ে যাব, এবং আমি কোন জায়গা থেকে ফর্ক করছি তার হিস্টোরিটা এখানটাতে। লারাভেল থেকে আমি কোডটা নিয়েছি, নিয়ে আমার এখানে নিয়ে আসছি। এখন আমি চাইলে লারাভেলের মনে করো যে এখানে আমি আমার ইচ্ছা মতো কোড চেঞ্জ করে আমি মনে করো যে আমি আমার লারাভেলকে চালাইতে পারি, যে ওটা আমি লারাভেল ইউজ করবো না। অর্থাৎ লারাভেল, এই লারাভেলটা হচ্ছে তোমার ইউজার, কোন ইউজার এবং তার প্রজেক্টের নাম কি বা রিপোর নাম কি। আমার ইউজার হলো এইটা এবং আমার রিপোর নাম হলো এইটা। তো এখন এইটা যদি আমি ডাউনলোড করি, আমি চাইলে এখন কোড ফাইলে চেঞ্জ করতে পারি এখানে, বুঝছো, যে কোনো একটা জায়গায় যে আমি মনে করি যে ধাপা ধাপ আমার ফাইলে চেঞ্জ করে আমি আমার মতো চেঞ্জ করে ফেললাম, করে আমি এইটাই আমি রান করতেছি। অনেক ক্ষেত্রে ইউজফুল হয়। ইউজফুলটা কোন ক্ষেত্রে হয়, ধরো তুমি মনে করো যে এগুলো তো ওপেন সোর্স প্রজেক্ট সবগুলা, ঠিক আছে, তো লারাভেল থেকে আমি চাচ্ছি যে আমি নতুন আর একটা ফ্রেমওয়ার্ক বানাবো ফর এক্সাম্পল, এবং আমি লারাভেলটাকে কোর হিসেবে নিয়ে আমি ওইটাকে মডিফাই করে আরেকটা ফ্রেমওয়ার্ক বানাবো। তো আমি চাইলে কিন্তু এখন এখানে সেটা করতে পারি, কারণ আমি কিন্তু লারাভেলের সোর্স কোডটা অলরেডি নিয়ে আসছি। আমি আমার নিজের চেঞ্জ দিয়ে ফাইনালি আমি বলে দিলাম যে আমার এই ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে মনে করো যে নারাভেল, ঠিক আছে। সো আমার নাম হয়ে যাবে ফ্রেমওয়ার্কের, মানুষ চাইলে ইউজ করবে, আমি চাইলে ইউজ করতে পারবো, সমস্যা নেই। ভাইয়া ওপেন সোর্স নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যদি ওপেন সোর্স কোনো প্রজেক্ট নিয়ে আমি ওইটারে মডিফাই করে নতুন কিছু বানাই, ওইটার যদি আমি পেইড হিসেবে সেল করি, এখানে কি আইনি কোনো ঝামেলা আছে? এটা হচ্ছে লাইসেন্সিং এর উপরে ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে। যেমন এমআইটি লাইসেন্স যদি তুমি দেখো, এখানে তোমার ডিসক্রাইব করা আছে এমআইটি লাইসেন্সটা আসলে কি। এখানে দেখো খুব সুন্দরভাবে বলা আছে, দ্য সফটওয়্যার ইজ প্রোভাইডেড অ্যাজ ইজ উইদাউট ওয়ারেন্টি অফ এনি কাইন্ড এক্সপ্রেস অর implied including but not limited to warranties of merchantability,
ঠিক আছে, এরকম তোমার মোটামুটি এমআইটি লাইসেন্স যদি হয় তুমি যা খুশি তাই করতে পারো, সমস্যা নেই, এখানে বলে দেওয়া আছে যে সফটওয়্যার উইদাউট রেস্ট্রিকশন ইনক্লুডিং উইদাউট লিমিটেশন টু রাইট টু ইউজ কপি মডিফাই মার্জ পাবলিশ ডিস্ট্রিবিউট সাবলাইসেন্স এন্ড অর সেল কপিস অফ দ্য সফটওয়্যার এন্ড পারমিট টু পারসন whom to software is furnished to do so। এমআইটি লাইসেন্সে কোনো সমস্যা থাকে না, নরমালি এমআইটি লাইসেন্স থাকলে তুমি চাইলে করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি অ্যাপাচি লাইসেন্স দেয় তখন আবার ভেজাল আসছে। তারপরে তোমার ক্রিয়েটিভ কমন না আর কি কি যেন লাইসেন্সের অনেক ধরনের লাইসেন্স আছে, তো ওইগুলাতে তোমার আবার একটু প্রবলেম হয়, মানে এক একটা লাইসেন্সের এক এক ধরনের আছে। তো এইটা তোমাকে দেখতে হবে যে তুমি কোন লাইসেন্সিংটা ইউজ করতেছে তারা, তো তাদের লাইসেন্সিং এর সাথে তোমার যদি ম্যাচ করে তুমি পারবা, না হলে পারবা না, জিনিসটা এরকম। হ্যাঁ, আমি একটা প্যাকেজ তৈরি করে কিভাবে প্যাকেজটা ইয়া করব, যদি এক্ষেত্রে ইয়া করব কিভাবে পাবলিশ করব প্যাকেজ যদি যদি তোমার করতে বানানো থাকে তাহলে তুমি প্যাকেজ চলে যাবা, দিয়ে সাবমিট করে দিবা। ও আচ্ছা। যেমন মনে করো যে এটা আমার অলরেডি করা আছে, ঠিক আছে, এখানে মনে করো যে তোমার গিটের রিপোজিটরিটা বলে দিতে হয় ক্রিয়েট করার সময়, রিপোজিটরিটা বলে দিলে এখানে যেমন সাবমিটে যদি যাও, সাবমিটে যাওয়ার পরে তোমার জাস্ট রিপোজিটরিটা বলে দিতে হয়, দেওয়ার পরে এখানে ওটা মনে করো যে চেক করবে, চেক করার পরে তারপরে তোমার মনে করো যে ওরাই অটোমেটিক্যালি তোমার হচ্ছে তোমার যে ট্যাগ ট্যাগ যেগুলো বানানো ছিল না, এই ট্যাগ ওয়াইজ মনে করো যে তোমার প্রজেক্টটাকে নিয়ে চলে আসবে এখানটাতে। যেমন আমি এখানে যাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, যেমন আমি এখানে আমার প্রজেক্টটা ওপেন করি, এটা ওপেন আছে, এটা দেখতে পারো, এটা তোমাদের এখানে করা আছে, এখানে এটা দিয়ে দিই মেসেজ। তো এইখানটাতে মনে করো যে তোমার ট্যাগের কথা যেটা বলছিলাম, এই যে ট্যাগ আছে দেখছো 1.0 1.1 2 3 0, এই যে ট্যাগ গুলা বলে দিছি, এখানে আমি যদি আপডেট চালাই তো আমার ট্যাগ গুলো আপডেট করে নেবে। আর আমার এখানে অটো করা, তো আমি ওখানে পুশ করলে এখানে অটো চলে আসে, এখানে ওই দেখো ট্যাগ গুলো চলে আসছে, ঠিক আছে। এখন মানুষ কোনটা ইউজ করে সেটাও এখানে থেকে তুমি দেখতে পারবা তোমার প্যাকেজ, যেমন লাস্ট 24 ঘন্টায় মনে করো 33 জন ডাউনলোড করছে, লাস্ট 30 দিনে এতজন ডাউনলোড করছে, ডাউনলোডের ভলিউমটা কেমন হয় এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে মনে করো আরো ডিটেইলে তুমি দেখতে পারবা তাদের অ্যাক্টিভিটিস গুলো কেমন হয় না হয়। অনেকে দেখা গেল ইস্যু রিপোর্ট করতে পারে, যেমন আমার এখানে একজন একটা ইস্যু রিপোর্ট করছিল, কিন্তু আসলে এটা ইস্যু ছিল না, এটা তার ইস্যু ছিল। এই ইস্যুগুলো আসলে এখানে ইস্যু রিপোর্ট করে আর কি, যে এই একটা ইস্যু হয়েছে তখন ওইটাকে আমি মনে করো সলভ করতে পারি। সাপোজ একটা ইস্যু আমি নিজে রিপোর্ট করছিলাম, তো ওইটা সলভ করার পরে আমি মনে করো আমার যতটুকু চেঞ্জ লাগে চেঞ্জটা করে দিছি, দেওয়ার পরে আমি জাস্ট মার্জ করে আবার এখানে মনে করো যে এ করে দিছি, আপডেট করে দিছি, দিলে আমার জাস্ট নতুন ভার্সন হিসেবে চলে আসছে এখানটাতে ট্যাগ হিসেবে। তুমি যদি গিট কম্পোজার আপডেট করো তোমার মনে করো যে সব চেঞ্জগুলো চলে আসবে, এই টাইপের। মোট করে তোমার প্যাকেজ বানাইতে হবে, বানানোর পরে এখানে সাবমিট করতে হবে, শেষ, এতটুকু কাজ। এখন প্যাকেজ বানানোর জন্য কি করতে হয় এইটা তোমার ডিপেন্ড করে যে তুমি কি ধরনের প্যাকেজ দিতে চাও। যদি তুমি নর্মালি পিএইচপি যে কোনো অ্যাপ্লিকেশনে রান করবে এরকম যদি কোনো প্যাকেজ হয়, যেমন মনে করো যে তোমার একটা প্যাকেজ বলি, সেটা হলো কার্বন, এটা খুব জনপ্রিয় একটা প্যাকেজ, এটা সবাই ইউজ করে, লারাভেলও ইউজ করে এটা, ঠিক আছে। তো এই প্যাকেজটা মনে করো যে তোমার নর্মাল পিএইচপি তে যে কেউ ইউজ করতে পারে, এটা পিএইচপির জন্য বানানো। এটা ডিপেন্ড করে তুমি কি ধরনের প্যাকেজ বানাবো সেটা। টাইমের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সময়ের জন্য আর কি, এটা খুবই সুন্দর একটা প্যাকেজ। তুমি চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারো, দেখো কত কন্ট্রিবিউটার আছে এখানটাতে। আমি একবার একটা ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউট করছিলাম এই প্যাকেজে, মনে হয় অনেক বাংলায় ট্রান্সলেট করে দিয়েছিলাম মনে হয় এরকম। ওদের এই ছাড়া তো আসলে সুযোগ পাওয়া যায় না, মানে মানুষজন এত অ্যাক্টিভ এসব বড় বড় প্যাকেজে। ওই একবার মনে করো তোমার তুমি একটা প্রবলেম পাইছো, গিয়ে দেখো প্রবলেম আরো মানুষ পেয়ে গেছে আগে। এগুলো ভালো প্যাকেজ, এগুলো আসলে আস্তে আস্তে শিখতে পারবা, কিন্তু তার আগে তোমার আসলে মানে বেসিক জিনিসগুলো দেখো, কম্পোজারটা শেখো, কম্পোজারটা জরুরি এখানটাতে, এই আর কি। আর কোনো প্রশ্ন? ভাই বলো। আমার একটা কোশ্চেন ছিল যে আমার যে ডকারের প্রবলেমটা ছিল ওটা কি পরে কি কি করা যাবে? আচ্ছা, ডকারে কি ইস্যু হচ্ছিল যেন? ওই ওই যে দুটা হচ্ছে ইনকমপ্লিট দেখাচ্ছিল ভাই, লাইসেন্সের ব্যাপার যেটা ছিল। আচ্ছা 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 আচ্ছা, লাইসেন্সিং এর জন্য না?
আমি ওই যে আচ্ছা, জ্যাম্পের তোমার কথা বললেন, ওকে হ্যাঁ। ওকে ঠিক আছে। আচ্ছা, তোমার ডকারে কি মনে করো যে সরি মানে ডকার ইনস্টল করার আগে তোমার কি ভার্চুয়াল বক্স বা এই রিলেটেড কোনো সফটওয়্যার ইনস্টল করা আছে মেশিনে? ভার্চুয়াল বক্স মেবি নাই। ভিএমওয়্যার ভার্চুয়াল বক্স কিছু ইনস্টল করা আছে? না, তোমার কি মাদারবোর্ডে কি ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে? এটা আমি সঠিক আমি ওইভাবে নোটিস আচ্ছা, করিনি। তোমার বায়াসটা একটু দেখো আর কি, হ্যাঁ বায়াস সেটিংসে গিয়ে দেখো ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিনা। অনেক মাদারবোর্ডে সাপোর্ট না করলে তখন হবে না, ঠিক আছে? যদি এটা আমি টাস্ক তোমার অ্যাকচুয়ালি ম্যানেজার এগুলোটা থেকে জানি না আর কি, হ্যাঁ বুঝতে পারবেন ওখানে ভার্চুয়ালাইজেশন অন আছে কিনা। ওকে। আর তোমাদের উইন্ডো ইউজ করো এরকম সেটআপ করছো এমন কেউ আসো অলরেডি সেটআপ করছো উইন্ডো ইউজ করতেছো ডকার সেটআপ করছো? বা আমি তো করছি হচ্ছে ওই যে ইসে আপনার ভার্চুয়ালাইজেশনটা অন থাকা লাগে, তারপরে যে আচ্ছা আচ্ছা আর এএমডি মাদারবোর্ড যদি হয় বা মানে এএমডি সেটআপ যদি হয় ওই ক্ষেত্রে ভার্চুয়ালাইজেশন নিয়ে একটা ঝামেলা আছে। আমি যখন অ্যান্ড্রয়েড সিস্টেমে কাজ করতাম ওইখানেও ওই দিকটা মানে প্রবলেম হতো। তা আমি তো এখন ইন্টারনেট বিভিন্ন সমস্যা হয় বাই ডিফল্ট কমপ্লিট। আচ্ছা, তা তুমি তাহলে একটু ওরে হেল্প করো এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? একটু তোমার সুবিধা মতো হ্যাঁ, সময় একটু ওরে হেল্প করো তাহলে। আমার পরাগ আসলে ভাই আপনি উইন্ডোজ নাই তো যার কারণে আমি আসলে তোমার দেখাইতে পারতেছি না। জি, প্রবলেমটা এখানে। উইন্ডো থাকলে আমি তোমার একটু হেল্প করতে পারতাম মানে জি। সেটআপের ভাই ওইখানটাতে। ভাই, পরাগ ভাই কি এটা করছেন নাকি? হ্যাঁ, আপনার কি প্রবলেম উইন্ডোজে? হ্যাঁ হ্যাঁ, আমার হ্যালো? ওটা উইন্ডোজে, হ্যাঁ। ও আচ্ছা, আমি তো করেছি। আপনার কি কি স্টেপ ফলো করেছেন একটু বলেন শুনি। আমি ওই যে টোটালি হচ্ছে ভাই যে ডাউনলোড করছে, ডাউনলোড করার পর ওটা টোটালি মানে ইনস্টল করছি, করার পর ওই যে তখন দুটো লাইসেন্সের মানে আপডেট চাই, ওটা রেজিস্টার চাই, আমি তো রেজিস্টার করে দিলাম, রেজিস্টার তারপরে দেখতেছি হইতেছে না। আমি ওই যে আপনাকে একটা ভাইয়া আমি কোশ্চেন করি, ওই যে লিনাক্স এর একটা হচ্ছে গিয়ে মানে আছে, ওইটা কি আপনি ইনস্টল দিয়েছেন? কার্নেল কার্নেল, কার্নেলের ওইটা কথা, ইনস্টল দিয়েছিলেন? না ওটা দেই নাই, ওটার কথা বলতেছিলাম ওইটা ভাইকে যে ভাই ওইটা দিয়ে দেন। ওইটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে করেন কি বলে, যদি আপনার উবুন্টু মানে একটা ওই যে আপনার প্লে স্টোর কি বলে, এই যে আপনার মাইক্রোসফটের যে প্লে স্টোরে আছে না, জি, ওইখানে গিয়ে উবুন্টু ইনস্টল দিতে পারেন। দিলে হচ্ছে আপনি কমান্ড গুলো চালাইতে পারবেন। আসলে ওইটা নেসেসারি না, তবে ওইটা খুব নেসেসারি, কার্নেলটা আর কি, লিনাক্স এর কার্নেলটা। কার্নেলটা ওইটার জন্য আচ্ছা। আর কি, হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য প্রবলেম দেয়, আমারও দিয়েছিল প্রথমে, দেন আর কি ওইটা দিয়ে সলভ করা হয়েছে। আচ্ছা রাকিব আর ভাই, তাহলে আমি ডকার আপনাকে ডকার কালকে ইনস্টল একটু দেন। সময় করে, হ্যাঁ কালকে একটু সময় করে আমাকে জাস্ট একটু যদি একটু হেল্প করেন তাহলে মনে হয় হয়ে যাবে হ্যাঁ শিওর ইনশাআল্লাহ। শিওর। হুম, আপনি কখন ফ্রি থাকবেন, আপনি তাহলে আমি আপনাকে একটা নক দিচ্ছি এই বিদে, নাহলে আপনি ওই সময় আচ্ছা আমাকে ঠিক যদি আছে, একটু হেল্প করেন। আচ্ছা সমস্যা নেই। ওকে, ঠিক আছে তাহলে। জি ভাই, হ্যাঁ, জি ভাই স্যার। আর কোনো বিষয়? না ও ভাই, আর ভাইয়া, কোনো কোশ্চেন নেই। ফয়সাল ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই যে আপনি কতদিন একটা দেখাইলেন না যে একটা সার্ভার আর কি অ্যাপ ডট টেস্ট, যে আমরা 80 পোর্টে আর কি করলাম, হুম হুম সার্ভ করলাম আর কি। হুম হুম। তো এখন ওইটা যদি ওয়াইফাই মানে আইপি চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, তখন তো প্রবলেম দিচ্ছে। মানে আমার তো দেখা গেছে রিস্টার্ট হয়ে গেলে, ওয়াইফাই আচ্ছা, রিস্টার্ট দিলে ওকে। আইপি চেঞ্জ হয়ে যায়। আসলে এটা আসলে আর কোনো সলিউশন আপাতত নাই আসলে, বুঝছো? কারণ তোমার পাবলিক আইপি ছাড়া নরমালি আসলে কাজ করবে না তুমি যদি ডাটাবেস কানেক্ট করতে চাও। এই ছাড়া বাকিগুলা তুমি 187 দিয়ে ট্রাই করতে পারো, কাজ করে কিনা দেখতে পারো, বাট মনে হয় কাজ করবে না। অনেকের ক্ষেত্রে করে, অনেকের ক্ষেত্রে করে না। ও আচ্ছা। মানে তোমার আসলে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেলে আসলে তো আর হয় না, কিন্তু তোমাদের যে 00টা উইন্ডোজে কাজ করে না, এটা একটা সমস্যা। না হলে তো ভেজাল হইতো না। আমার কথা কি হুম, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কিন্তু আচ্ছা, আমার নেটে একটু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কোনো বিষয়? আর কোনো প্রশ্ন আছে কারোর? না হলে আজকে শেষ করি। না ভাইয়া, নাই আর কোনো। ওকে, ঠিক আছে। আজকে আর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তাহলে এই গিটটা একটু দেখো, মোটামুটি দু একটা ফাইল বানাবা। গিটহাব তো ফ্রি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের একটু টেস্ট টেস্ট করো। তারপরে তোমার কোনো জায়গায় যদি আটকে যাও সেক্ষেত্রে মনে করো যে তুমি আমাদের জানাবা, সমস্যা নেই। ওকে ওকে, ভাইয়া। আচ্ছা ঠিক জি আছে, ভাই, তো ভালো ওকে থেকো ভাই। সবাই। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ ওকে। আগে কথা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই।
হ্যাঁ গুড নাইট ভাই হ্যাঁ গুড নাইট।